আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে ইবার স্মল মডেল দিয়ে। তো তোমরা প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি হঠাৎ করে ইবার স্মল মডেলের পেছনে কেন পড়লেন? তা আপনি যে আগে যেগুলো হচ্ছে, কারণ হচ্ছে আমরা ইবার স্মল মডেলের পেছনে এই জন্যই পড়ছি কারণ গত ক্লাসে আমরা যখন ট্রানজিস্টরের ওয়ার্কিং ফাংশন দেখতেছিলাম, মানে অ্যাক্টিভ রিজিয়নে বিজেটি ওয়ার্কিং ফাংশন অফ বিজেটি ইন ওয়ার্কিং অ্যাক্টিভ রিজিয়ন, তো আমরা দেখছিলাম যে ট্রানজিস্টরকে মোটামুটি কয়টা রিজিয়নে ভাগ করা যায়, অপারেট করা যায়। 4টা রিজিয়নে ট্রানজিস্টরকে অপারেট করানো যায়। তো 4টা রিজিয়নের ভেতর আমরা বলতেছিলাম এরকম অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ রিজিয়ন, স্যাচুরেশন এবং রিভার্স স্যাচুরেশন, রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন। তো অ্যাক্টিভ রিজিয়নের বর্ণনা আমরা দিয়ে ফেলছি, ট্রানজিস্টরের এই যে অপারেশন দেখতেছিলাম ওয়ার্কিং ফাংশন অফ বিজেটি ইন অ্যাক্টিভ রিজিয়ন, তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়নে কীভাবে কাজ করবে সেটা দিয়ে ফেললাম। কিন্তু যদি আমরা এই তিনটারই বর্ণনা এইভাবে দিতে চাই ভাই, একদম তেল বেড়ে যাবে, সত্য কথা বলতেছি। মানে তোমাদের মাথা পেঁচাবে, আমার মাথা পেঁচাবে, আর যারা দেখবে ভিডিও তাদের তো কোনো কথাই নেই, মানে প্যাচের উপর প্যাচ থাকবে। তো এই জন্য বাকি তিনটার এক্সপ্লেনেশন, বাকি তিনটা রিজিয়নে ট্রানজিস্টর কীভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমরা এই অ্যাক্টিভ রিজিয়নে যেরকম একদম হোল ইলেকট্রন এদিকে আছে 99টা 100টা 200টা 300টা এরকম আর দিব না, এরকম আর আমরা দিব না। এই জন্য এই তিনটার এক্সপ্লেনেশন সহজ করার জন্য আমরা একটা মডেল পড়াশোনা করব। আমরা ওয়ার্কিং ফাংশনে দেখতেছি ট্রানজিস্টরের কাট অফ রিজিয়নে, স্যাচুরেশন রিজিয়নে, রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে সবগুলোর অপারেশনে দেখব, কিন্তু এই স্ট্রাকচার্ড ওয়েতে না। ঠিক আছে, আমরা মডেল দিয়ে পড়াশোনা করবো এবং রিলেট করতে পারবো। সত্য কথা বলছি, রিলেট করতে পারবা যে ইলেকট্রন এদিক থেকে এদিক যাবো, হোল এদিক থেকে এদিক যাচ্ছে, রিলেট করতে পারবা। কিন্তু এই কথাগুলো আমি বলবো না, আমরা একটা মডেল দিয়ে পড়াশোনা করব। বুঝতে পারছি তাহলে ইবার স্মল মডেল কেন লাগতেছে, এই তিনটা রিজনে ট্রানজিস্টর কীভাবে অপারেট করবে সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে ইবার স্মল মডেল আমরা পড়াশোনা করব। ইভার্স মূল মডেল, আচ্ছা এই হচ্ছে আমাদের সেই ইভার্স মূল মডেলটা আমরা দেখব এখন। তো ইভার্স মূল মডেলে দেখার আগে আমরা কিছু কথাবার্তা বলে নেই। ইভার্স মূল মডেল একদম পানির থেকে, মানে একদম পানির মতো সোজা হয়ে যাবে, একটু ঠান্ডা মাথা শুধু দেখো আমরা একটা ট্রানজিস্টর চিন্তা করতে পারি, একটা এনপিএন ট্রানজিস্টর নিয়ে, ম্যাক্সিমাম জায়গায় এনপিএন নিয়ে লাগাবো, পিএনপি লাগাবো না তেমন একটা জায়গায়, আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা হবে। এইটা এরকম, তাহলে দেখে বুঝতে পারছো তাই না, এটা কি ইমিটার, এটা কি বেস, এটা কি কালেক্টর। তাহলে এখান থেকে যদি এখান থেকে কি বেরোবে, ইমিটার বেরোবে, এখান থেকে বেরোবে কি বেস বেরোবে, আর এখান থেকে বেরোবে কি কালেক্টর বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা আমাদের সেই এনপিএন ট্রানজিস্টর, তাই না। এখানে আমরা ডাবল প্লাস দিতে পারি, এটাকে বল সব থেকে বেশি ডোপিং, এখানে একটা প্লাস তার থেকে কম ডোপিং, আর এখানে একদম সব থেকে কম ডোপিং করা হয়েছে। আচ্ছা এটা তো এনপিএন ট্রানজিস্টর দেখি না। আচ্ছা এনপিএন ট্রানজিস্টরকে আমরা যদি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মাইন্ড করার কিছু নাই, দেখবা দেখো তো এইটা একটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর না। তাহলে এইটাকে আমি একটা কি মনে করতে পারি, ডায়োড মনে করতে পারি না, কারণ ডায়োডে কি থাকে, একটা এন টাইপ একটা কি থাকে পি টাইপ, আর এখানে কি থাকে, দেখো তো এইটাকে আমরা কি মনে করতে পারি, একটা ডায়োড মনে করতে পারি না, তাই কি না। তাহলে এনপিএন ট্রানজিস্টরকে ভাঙলে বা ব্রেক করলে আমরা কিসের সমতুল্য বানাইতে পারি বা কিসের সমতুল্য বলতে পারি, দুটো ডায়োডের সমতুল্য বলতে পারি কিনা দোলন সাহেব। তাহলে এনআরপি, তাহলে আমরা এরকম বলতে পারি না, এটা হচ্ছে ডায়োডের ক্যাথোড আর এটা হচ্ছে কি ডায়োডের অ্যানোড, বলতে পারি কিনা দেখো তো, পারি তো নাকি। এই যে পি পি এই পাশটা কি পি টাইপ আর এই পাশটা কি এন টাইপ। আচ্ছা এই পাশটাকে তাহলে কি হবে, এই পাশটাও কি পি টাইপ আর এই পাশটা কি টাইপ এন টাইপ না দোলন সাহেব। তাহলে ব্যাক টু ব্যাক আমরা কয়টা ডায়োড বলতে পারি, দুটো ডায়োড বলতে পারি কিনা। তাহলে এই ডায়োডকে বলতে পারি ভাই D1 আর একটাকে বলতে পারি D2। তাহলে যদি বলে বিজেটির সমতুল্য সার্কিট অঙ্কন করো, তাহলে ভাই আমরা সুন্দর করে কি দুটো ডায়োড পর পর দেখা দিলে সেটা কি বিজেটির সমতুল্য সার্কিট বাই ইউজিং ডায়োড। বুঝতে পারে কিছু। এখন দেখো এইটুকু দিতে পারলাম নাকি। আচ্ছা এর সমতুল্য দেখো, এইটাকে এখন আর ট্রানজিস্টরের শেপে রাখবো না, সব এখন একদম ডায়োডের শেপে নিয়ে চলে আসবো। তো ডায়োডের শেপে নিয়ে চলে আসলে এখন কীরকম হবে, এরকম না, দেখো তো এরকম বলতে পারি কিনা, এরকম বলতে পারি কিনা, পারি তো নাকি। আচ্ছা তাহলে ভাই এনপিএন ট্রানজিস্টরের জায়গায় এখান থেকে যেটা বেরোবে সেটাকে বলবো ইমিটার, এখান থেকে মাঝখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলতে পারবো বেস, আপনি এখান থেকে যেটা বের করছেন সেটাকে বলতে পারবো কালেক্টর। এইটুক ভাই খুবই সুন্দর করে বুঝতে পারলাম, কিন্তু আপনি এখন যেটা করবেন এটা ভাই আমি বুঝতে পারবো না।
তাই কিনা? বুঝতে পারছেন দলন সাহেব? কি বুঝতে পারছে বলো তো? এইগুলো তো আপনি দেখেন না এই জায়গায়। ব্যাপারটা হচ্ছে এটা কি ট্রানজিস্টর না? এটা কি ট্রানজিস্টর, আর একে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? ডায়োড দিয়ে। তাহলে তো দুটো ডায়োডের অপারেশন যা একটা ট্রানজিস্টরের অপারেশন তো তা না ভাই। আমরা সমতুল্যভাবে দেখাইতে পারি দুটো ডায়োড, সমস্যা নাই, কিন্তু অপারেশন তো আর পুরোপুরি দুটো ডায়োডের মতোই না, এক্সট্রা আরও কিছু অপারেশন আছে, তার জন্য আমরা এইগুলো ইউজ করতেছি, ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করতেছি, দেখবো আমরা এখনই। তাহলে এইটা এইখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই দিকে কারেন্ট ফ্লো করবে, এইখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো করবে। এটাকে বলছি এমিটার, তাই কি না? এটাকে বলছি আমরা এমিটার, এটাকে বলছি কি আমরা সেই কালেক্টর, আর এখান থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলতেছি কি বেজ। তাহলে দেখো দেখো তো এই ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এদিকে কারেন্ট ফ্লো করবে না, তাই কি না? তাহলে এই ডায়োডের ভেতর যদি কারেন্ট ফ্লো করবে সেটা কি কারেন্ট হবে? এমিটার কারেন্ট কিনা? আর এই ডায়োডের ভেতর যদি কারেন্ট ফ্লো করে তাহলে কোন দিক ফ্লো করবে কারেন্ট? ওই কারেন্ট কালেক্টরে কারেন্ট ফ্লো করবে, যদি ফ্লো করে, যদি ফ্লো করে, তাই কি না? তাহলে সেটাকে আমরা কি বলবো? আই সি বলবো, তাই কি না? কিন্তু ভাই এখন ট্রানজিস্টরকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে ভাই? ডায়োড দিয়ে। তাহলে এই ডায়োডের ভিতরে যে প্রবাহিত কারেন্ট সেটাকে তো কমপ্লিটলি আই বলতে পারবো না। কমপ্লিটলি কি ইমিটার কারেন্ট কোন জায়গায়? এই জায়গার কারেন্টটা কি ইমিটার কারেন্ট না? এই কারেন্টটাই কি ইমিটার কারেন্ট, আই ই না? তাহলে এটা তো কমপ্লিটলি এই কারেন্ট না, আই না। তাহলে এই কারেন্টটা হবে ইমিটার কারেন্টের সেই অংশ যেটা ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেটাকে বলছি আমরা আইইডি, ইমিটার কারেন্ট আইডি ফ্লোয়িং ডায়োড, ফ্লোয়িং দ্য ডায়োড। বুঝতে পারা গেছে? ইমিটার কারেন্টের একটা পোর্শন যেটা কি ডায়োডের ভিতরে ফ্লো করতেছে। এইখানে ভাই এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? কালেক্টর কারেন্ট। এটা কি আইসি না? তাই কি না? এটা কি আইসি কিনা? আচ্ছা এটাকে আইসি, হ্যাঁ। তাহলে দেখো তো এই যদি এদিকে ফ্লো করে ভাই, তাহলে এটা এই কারেন্ট আর এই কারেন্ট কি একই কারেন্ট? নাকি কারেন্ট না, কারণ মাঝখানে একটা ব্রাঞ্চ আছে, সেখান থেকে কারেন্ট আসতে পারে, সেখান থেকে কারেন্ট যেতেও পারে। তাহলে এই কারেন্টের নাম আমরা বলবো আইসিডি বলতে পারি কিনা? কালেক্টর কারেন্টের ওই অংশ যেটা ডায়োডের বিরুদ্ধে প্রবাহিত করতেছে। ভালো করে বুঝতে পারছো না? বোঝা নাই? তাহলে দেখো তো ভাই এই ডায়োডের ভিতরে যদি কারেন্ট ফ্লো করে, এই ডায়োডের ভিতরে যদি কারেন্ট ফ্লো করে, অর্থাৎ এই দেখো তো কারেন্ট ফ্লো করছে কোন এইদিকে না ভাই? কারেন্ট ফ্লো করছে কোন দিকে? এদিকে না? এবং আমরা ধরে নিই এই ট্রানজিস্টরটাকে আমরা অ্যাক্টিভ রিজনে অপারেট করাবো। কোন রিজনে অপারেট করাবো? অ্যাক্টিভ রিজনে। তাহলে বলো পি এর সাথে ব্যাটারি কোন পর্যন্ত লাগাইতে হবে? পজিটিভ। এন এর সাথে ব্যাটারি কি? নেগেটিভ। বেজ ইমিটারে ফরওয়ার্ড দিতে হবে, আর বেস কালেক্টর কি দেওয়া লাগবে? রিভার্স দেওয়া লাগবে। তাহলে বেস কালেক্টর যদি রিভার্স দাও তাহলে এই প্রান্তে কি দেওয়া লাগবে? নেগেটিভ। আর এই প্রান্তে কি দেওয়া লাগবে? পজিটিভ। তাহলে বেস কালেক্টর অর্থাৎ এই জাংশনটা জে বি সি সেটা কি রিভার্স ব্যাস প্রাপ্ত, আর এই যে জাংশনটা জে বিই সেটা কি ভাই ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে। তাহলে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হলে মনে পড়ে এই এন টাইপ থেকে ভাই ইলেকট্রন যাবে কোন দিকে? যাবে এই পি টাইপে যাবে। এবং এন টাইপের ডোপিং বেশি থাকার কারণে ভাই এখানে কি অনেক বেশি পরিমাণ ইলেকট্রন যাবে, তাই না? মনে পড়ো তো? এই মনে পড়ো তো কতগুলো ইলেকট্রন যাচ্ছিল? 100 ইলেকট্রন কোথায় যাচ্ছিল? এই পি টাইপে চলে যাচ্ছিল। কয়েক চলে যাচ্ছিল 100 যাচ্ছিল পি টাইপে, কিন্তু পি টাইপের ডোপিং কম এবং পি টাইপের জায়গার পরিমাণও কি কম। তাহলে এই পি টাইপ থেকে ম্যাক্সিমাম ইলেকট্রন কই চলে যাবে ভাই? বলো এখান থেকে চলে যাবে না? চলে যাবে কিনা? ভালো করে বুঝো। তাহলে ইলেকট্রনগুলো যদি এইদিকে যাচ্ছে ভাই, তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? উল্টা দিকে, তাই না? এন টাইপ থেকে পি টাইপ ইলেকট্রনগুলো কোন দিকে? এদিকে। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এদিকে না? দেখো ডায়োডের এদিক থেকে কি ফ্লো করবে ভাই? এই কারেন্ট ফ্লো করানো মনে হচ্ছে কি ডায়োডের কি? ডায়োডের পি টাইপ থেকে এন টাইপের দিকে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। তাহলে ওই কারেন্টটাকে আমরা কি বলতেছি ভাই? আইইডি। কথা কি বোঝা গেছে না? যায়নি? বোঝা গেছে তো? হ্যাঁ বোঝা গেছে তো। কিন্তু দেখো তো ভাই এই ডায়োডটা এই যে এই বেস কারেন্টের জাংশনটাকে তুমি কোন বায়াস দিছো? রিভার্স বায়াস দিছো। তাহলে রিভার্স বায়াস বাবা মানে কি ভাই? এই ডায়োডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে? এই ডায়োডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই ডায়োডে কি থাকবে তখন? অফ থাকবে। এই ডায়োডটা অন হলো, কিন্তু এই ডায়োডটা কি থাকতেছে ভাই? অফ থাকতেছে না? ভালো করে বুঝো। এই ডায়োডটা তখন কি থাকতেছে? অফ থাকতেছে। তাহলে অফ থাকলে তোমার কি মনে হতে পারে ভাই কিছুক্ষণের জন্য ভাই এই ডায়োড যদি অফই থাকে তাহলে তো ভাই এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করার কি না? এখান থেকে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, এখান থেকে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু কারেন্ট ফ্লো তো করবে, কারেন্ট ফ্লো করবে না। 100টা ইলেকট্রন এখানে রাখছিল কয়টা? একটা ইলেকট্রন এই পি টাইপ পার্টিকেল রেখে যাচ্ছিল। এই দেখো তো এখানে রিভার্স বাই দিচ্ছি আমরা বেস কালেক্টরে। তাহলে 100টা ইলেকট্রন রাখছিল কয়টা? মাত্র একটা। আর বাকি 99টা চলে আসছিল কোন জায়গায়? এই জায়গায় না? তাহলে ওই 99টা ইলেকট্রন তো বেশি আসছিল, তাহলে ওই 99টা ইলেকট্রনকে ব্যাটারি নিয়ে নেবে, অথবা কি 99টা কি সাপ্লাই দেবে? হোল সাপ্লাই দেবে, যাতে ওই 99টা ইলেকট্রনকে কি করতে পারে? নিউট্রালাইজ করতে পারে। বুঝতে পারা গেছে?
তাহলে এই ব্যাটারি যখন এখানে 99টা হোল সাপ্লাই দেবে তখন এদিক থেকে এদিক কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। কিন্তু এই কারেন্ট ফ্লো করার জন্য কি ভাই এই ডায়োডটাকে অন করা লাগছে নাকি লাগে নাই? অন করা লাগে নাই। অফ থাকা অবস্থায় কি ইলেকট্রন এই পাশ থেকে আসতেছিল? ভালো করে ঠান্ডা মাথায় বুঝো, কিন্তু জিনিসটা কিন্তু একটু পেঁচানো, ভালো করে বুঝো। প্রথমে বেজ ইমিটারে আমরা কি দিলাম, ধরো বেজ ইমিটারে আমরা বেজে দিলাম কি এখানে পজিটিভ আর ইমিটারে দিলাম নেগেটিভ। তাহলে বলো এই ভিবিই দ্বারা এই জাংশনে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে, ভালো করে বুঝলাম। আর এই জায়গায় বেজে দিচ্ছি কি নেগেটিভ আর সি দিচ্ছি কি কালেক্ট পজিটিভ। তাহলে দেখো তো ভাই এন এর সাথে পজিটিভ আর পির সাথে কি নেগেটিভ, তাহলে বেস কালেক্টরে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস, ভালো করে বুঝো। তাহলে এই ভোল্টেজ দ্বারা এই ডায়োডটা কি হয়েছে? অন হয়েছে না? ডায়োডটা কি হয়েছে? তাহলে যদি ডায়োড অন হয় তাহলে এখন এই ডায়োডের মধ্যে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, করবে না? করবে না? কারেন্ট ফ্লো করবে। তাহলে এখন এই ডায়োডের মধ্যে কি ফ্লো করবে ভাই? কারেন্ট ফ্লো করবে। মানতে কষ্ট হচ্ছে? কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে বলো ভাই? কারেন্ট এই দিকে ফ্লো করবে, ইলেকট্রন কোন দিকে যাওয়া? উল্টা দিকে যাওয়া। দেখা যাবে ইলেকট্রন যাচ্ছে কিনা, তাই ইলেকট্রন কোন দিকে চলে গেল? এদিক সব ইলেকট্রন এখানে চলে গেল, ইলেকট্রনগুলো সব কোন দিকে? এদিকে চলে গেল। কিন্তু এদিকে যাওয়ার পর ওই ইলেকট্রনগুলোকে সব এখানে থাকতে পারতেছে না, কারণ পি টাইপের জায়গার পরিমাণ কম, ডোপিং এর পরিমাণও কি কম। তো ওই ইলেকট্রন কোথায় চলে যাবে ভাই? কালেক্টরে চলে আসবে। কোথায় চলে আসবে? কালেক্টরে চলে আসবে। এখন দেখা যাক ভাই এবার এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা কি অন হবে নাকি অন হবে না? এই ডায়োডটা কিন্তু আর কি হতে পারবে না, অন হতে পারবে না। কেন? কারণ এখানে কোন ব্যাস দেওয়া হয়েছে এই ব্যাটারি দ্বারা? ভি সি ভি দ্বারা এটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস করা হয়েছে। এই ডায়োড অন হলেও ভাই এই ডায়োডের কি হতে পারবে না, অন হতে পারবে না। মানে কারণ কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ডায়োডটা রিভার্স ব্যাস প্রাপ্ত হয়েছে। কিন্তু রিভার্স ব্যাস প্রাপ্ত হলেও ভাই এই ইলেকট্রনগুলো তো এখানে আসবেই, এই ইলেকট্রনগুলো তো এখানে আসবেই, তাই কি না? এই ইলেকট্রনগুলো যখন এখানে আসবে তখন এই নিউট্রালাইজ করার জন্য এখান থেকে কি দিবে? হোল দিবে। এখান থেকে হোল দেওয়া মানে কোন দিক কারেন্ট ফ্লো করা? এদিক কারেন্ট ফ্লো করা। তাহলে এই যে কারেন্ট এখন ফ্লো হবে ভাই এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি তোমার এই ডায়োডটা কি অন করার দরকার হয়েছে নাকি হয় নাই? অন করার কিন্তু দরকার হয় নাই, বুঝতে পেরে গেছে? তার মানে এই ডায়োড অফ থাকলেও ভাই এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে ইমিটার কারেন্ট ফ্লো হওয়ার কারণে ভাই কালেক্টরে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে দেখেন তো ভাই এই ডায়োডটা যদি অন হয় তাহলে কোন কারেন্ট ফ্লো করবে? ইমিটার কারেন্ট ফ্লো করবে কিনা? ইমিটার কারেন্ট ফ্লো করবে কিনা? ইমিটার কারেন্ট ফ্লো করতেছে কিনা? তাহলে ইমিটার কারেন্ট ফ্লো করা মানে ইলেকট্রনগুলো হবে কোথায় চলে আসবে? কালেক্টরে চলে আসবে। কালেক্টর ইলেকট্রন আসা মানে কি ডায়োড এই ডায়োড অফ থাকার পরেও কারেন্ট ফ্লো ভাই করবে। কিন্তু এই কারেন্টটা কিন্তু সেই কারেন্টটা না যেটা কার বিরুদ্ধে ফ্লো করতেছে? ডায়োডের বিরুদ্ধে ফ্লো করতেছে না, বুঝতে পারছেন না? নাই? তাহলে দেখো তো ভাই আমরা যদি এখানে আমরা যদি এই ডায়োডকে অন করি তাহলে ইমিটার কারেন্ট ফ্লো করতেছে। ইমিটার কারেন্ট এদিকে ফ্লো করা মানে ইলেকট্রন কোন দিকে? এদিকে যাওয়া। ইলেকট্রনের দিকে যাওয়া মানে ভাই বেশ কম ইলেকট্রন ধরবে। বেশ কম পাওয়া মানে কোথায়? ইলেকট্রন চলে যাওয়া। কালেক্টরে বেশি ইলেকট্রন চলে যাওয়া। কালেক্টরে বেশি ইলেকট্রন চলে যাওয়া মানে কি ভাই এ পাশ থেকে কি সাপ্লাই করবে? হোল সাপ্লাই দেবে, বুঝতে পারছেন না? বুঝতে তখন কারেন্ট ফ্লো করবে। কিন্তু এই কারেন্ট ফ্লো করার জন্য কিন্তু এই ডায়োডে কিন্তু কোনো প্রকার অন হওয়ার দরকার হয় নাই। এই কারেন্টটা যে বর্তমানে যে কালেক্টরের বিরুদ্ধে কারেন্টটা ফ্লো করতেছে পুরোপুরি অবদান ভাই এই ইমিটার কারেন্টের, পুরোপুরি অবদান কার? ইমিটার কারেন্টের। ইমিটারে যদি কারেন্ট ফ্লো না করতো তাহলে এই পাশ থেকে ইলেকট্রন যেতে পারতো, ওই পাশে যদি ইলেকট্রন না যেত তাহলে কি কারেন্টটা ফ্লো করতো? ফ্লো করতো না। তাহলে এখন আমি যদি বলি এখন কি অবস্থা দাঁড়াচ্ছে, আমি যদি এখনের কথা বলি, এখন এইখানে এই বেজ ইমিটারে তুমি কোন ব্যাস দিছো? ফরওয়ার্ড ব্যাস দিছো। তাহলে ফরওয়ার্ড ব্যাস দিলে ডায়োডটা কি হবে? অন হবে। এই ডায়োড অন হওয়া মানে কি ফ্লো করা? কারেন্ট এদিকে ফ্লো করা। এদিকে কারেন্ট এদিকে ফ্লো করা মানে ইলেকট্রন কোন দিকে যাওয়া? কালেক্টরে চলে যাওয়া। কালেক্টরে চলে যাওয়া মানে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কিন্তু বেস কালেক্টর তুমি অলরেডি কোন ব্যাস করে রাখছো? রিভার্স ব্যাস। তাহলে তো এই ডায়োড তো আর কি হবে না এখন আর? এই ডায়োড তো আর অন হওয়ার সুযোগ পাচ্ছে না। এই ডায়োড এখন আর কি সুযোগ পাচ্ছে না। কিন্তু ডায়োড অন হোক আর না হোক ভাই কারেন্ট কিন্তু একটা ফ্লো করবে, এবং সেই কারেন্টটাই হচ্ছে তোমার এই যে কারেন্টটা। এদিকে কারেন্ট ফ্লো করতেছে না? এই দেখো সেই কারেন্টটা, এই কারেন্টটা দেখাইছি। এবং এই যে কারেন্টটা ফ্লো করতেছে এই কারেন্টটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এই যে কারেন্টটা, এই কারেন্টটা পুরোপুরি ডিপেন্ড করবে কার উপর? আই এর উপর, তাই কি না? আই এর উপর। অর্থাৎ এই যে এখান থেকে আই ফ্লো করবে বা এই যে কারেন্টটা ডায়োডের ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে এই কারেন্টের জন্য কালেক্টরে কি ফ্লো করবে ভাই? কারেন্ট ফ্লো করবে। কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে ইমিটার কারেন্টের কারণে প্রবাহিত কারেন্টের কারণে বা কালেক্টরে কি পাচ্ছি? কারেন্ট পাচ্ছি না। তাহলে আমাকে বলো তো ভাই কালেক্টর কারেন্ট আর ইমিটার কারেন্টের মধ্যে সম্পর্ক কি মনে পড়ে? আলফা আই, কি বলতে পারি? আলফা আই, এবং এটাকে আলফা এফ বলি। এটাকে আমরা বলি আলফা এফ বলি। কেন কারণ আছে বলতেছি। আলফা এফ আই, বুঝতে পারছেন না? বুঝে নাই? তাহলে এই যে কারেন্টটা
তাহলে এই যে আইসিটা আমরা যেখানে এইখানে যে কারেন্টটা পাচ্ছি, এই কারেন্টটা তাহলে কার জন্য ভাই? আইয়ের জন্য পাচ্ছি, এবং আইয়ের কত গুণ পাচ্ছি? আলফা এফ গুণ পাচ্ছি। তাহলে এই কারেন্টের মান হবে ভাই আলফা এফ আইই ডি বলবো, আইই ডি বলবো, কারণ ডায়োডের ভিতরে যে প্রবাহিত কারেন্ট, এই ডায়োডটা অন হচ্ছে না এখন, এই যে ডায়োডটা কি হয়েছে বলো তো, এই ডায়োডটা কি হয়েছে? অন হয়েছে। তাহলে ডায়োডের ভিতরে যে প্রবাহিত কারেন্ট, ওই প্রবাহিত কারেন্টের জন্যই তো কি ফ্লো করতেছে ভাই? এই কালেক্টরে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। তাহলে আমি কিন্তু এইটার এক্সপ্লেনেশন দিলাম আর এইটার এক্সপ্লেনেশন দিলাম। এই এক্সপ্লেনেশনে কারো দ্বিমত আছে কিনা? তাতে কিন্তু এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কি ভাই, আপনি তো এই কারেন্ট সোর্সটা ডায়োডে খিয়ে দিতে পারতেন, সিরিজে দিতে পারতেন, কিন্তু প্যারালালে কেন দিলেন? প্যারালালে দিলাম এই কারণে, কারণ ভাই ডায়োড যদি অফ থাকে তাহলে তো এই কারেন্ট যদি সিরিজে লাগাতাম তাহলে এই কারেন্ট সোর্সটা কি ওপেন হয়ে যেত, তখন যে কারেন্ট সোর্স কারেন্টও দিতে পারতো না বা কারেন্ট ফ্লো হতে পারতো না। প্যারালাল দিছে এই কারণে যে ডায়োড অন হোক বা না হোক, এই কারেন্টটা কিন্তু ভাই ইমিটার কারেন্ট, এই ডায়োডের ভিতরে ইমিটারের যে ডায়োডের ভিতরে প্রবাহিত কারেন্ট হচ্ছে ইমিটারে, ওই কারেন্টটা প্রবাহিত হলেই ভাই ওই কালেক্টরে কি ফ্লো করবে? এখানে কারেন্ট ফ্লো করবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে কোনো প্রকারের? এইবার সেই দিকে এটুকু ব্যাখ্যা শেষ নাকি? আচ্ছা, এইবার ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম। তো এই জায়গায় এবার তাহলে ভাই বাকি দুটো ডায়োড আপনি কেন দিছেন? বাকি দুটো কেন আপনি ডায়োড দিছেন? তাহলে এখন আমি বলতে পারি, অন্য কালারের পেন যদি আমার কাছে থেকে থাকে, আমি এরকম বলতে পারি যে ভাই এই যে কারেন্ট আপনি পাচ্ছেন, এই আইইডি আর আলফা এফ আইইডি, এই দুটো কারেন্ট আপনি কখন পাচ্ছেন বলেন তো? বা এই এই রিপ্রেজেন্টেশন কখন দেখাচ্ছেন আপনি? এই রিপ্রেজেন্টেশন আপনি তখনই দেখাচ্ছেন ভাই যখন বেজ ইমিটারে কি বায়াস দেওয়া হয়েছে? ফরওয়ার্ড দেওয়া হয়েছে, তখন কিন্তু এই কাহিনীগুলো পাচ্ছি আমরা। এবং বেস কারেক্টর যখন আপনি কোন বায়াস দিচ্ছেন, তখন আপনি এই কাহিনীগুলো পাচ্ছেন, তাই কি না? এবার আসো চিন্তা করো, সব সময় যে এই এরকম ব্যাটারি কানেকশন দেবে এরকম তো না, সব সময় যেরকম কানেকশন দেবে তা কি? এটা তো উল্টা দিতে পারি। তাহলে এবার দেখি উল্টা দিলে কি অবস্থা হয়। আমরা বেজ ইমিটারে কোন বায়াস দেবো? রিভার্স দেবো, আর বেস কালেক্টরকে দেবো ফরওয়ার্ড। তাহলে কি উপায় ভাই বলো? এই প্রান্ত প্লাস আর এই প্রান্তে কি হবে বলো? মাইনাস। আর এই প্রান্তে কি হবে বলো? প্লাস। আর এই প্রান্তে কি হবে বলো? মাইনাস দেবো। তাহলে বলো তো এবার কোন ডায়োড অন হবে? বলেন কোন ডায়োড অন হবে? এন এর সাথে এন লাগালাম, পি এর সাথে পি লাগালাম, তাহলে এই ডি টু এবার কি হয়েছে? অন হয়েছে। বুঝতে পারছেন না? বুঝে নাই? তাহলে বেস কালেক্টর যদি আমরা কোন বায়াস দিছি? ফরওয়ার্ড দিছি। আর বেজ ইমিটার কোন বায়াস দিছি? রিভার্স। তখন এটা একটা অফ হইছে, এটা কি আছে তখন? অফ আছে। ভালো করে বুঝো। তাহলে এইবারে মজার বিষয় দেখো, আগের বার ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে? এদিকে ইমিটার থেকে কোন দিকে? কালেক্টর আসছিল। তাহলে এবার এই জে বিসি জাংশন কি ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড। এইরকম পোলারিটি লাগার কারণে এখানে দিলাম ফরওয়ার্ড, এখানে দিলাম রিভার্স। আর এইবার এ কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস প্রাপ্ত হয়েছে। তাহলে যদি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয় বলো তো, তাহলে ভাই এই এন টাইপের ইলেকট্রন কোন দিকে যাবে? এবার ওইদিকে যাওয়া শুরু করবে। আগের বার ক্যারিয়ারগুলো কোন দিকে? এদিকে যাচ্ছিল, আর এবার কোন দিকে যাচ্ছে? ক্যারিয়ারগুলো এদিকে যাবে। তাহলে এই ক্যারিয়ারগুলো এবার কোন দিকে যাওয়া শুরু করবে বলো? এদিকে যাওয়া শুরু করবে, এদিকে যাওয়া শুরু করবে, তাই কি না? আগের মতো একই কথাবার্তা। এইখান থেকে যে ইলেকট্রনগুলো যাবে সে কি বেজকে ধরতে পারবে? বেজের কি ধরার মতো জায়গা আছে সবগুলো ইলেকট্রন? বা বেজের হোলের কি সেই পরিমাণ জায়গা আছে যে হোলগুলোতে কি বসে পড়বে? বেজ তো এমনিতেই ডোপিং কম, এবং কি তাতে জায়গার পরিমাণও কি কম। তাহলে আবারও কিছু ইলেকট্রন কোন দিকে চলে যাবে ভাই? এই কথায় চলে আসবে, ইমিটারে চলে আসবে। তাহলে ইমিটারে ইলেকট্রন যখন চলে আসবে তখন এই ইলেকট্রনগুলো তো আনওয়ান্টেড বা নিউট্রাল করতে গেলে তখন এই আবার কি পাঠাবে? তখন হোল পাঠাবে। তখন এদিকে কি ফ্লো করবে? এই যে কারেন্ট ফ্লো করবে এদিকে, তখন এদিকে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে না? কিন্তু ভাই দেখো তো, এই ডায়োডকে এবার এই ইমিটারে যে কারেন্টটা ফ্লো করতেছে, এই কারেন্টটা ফ্লো করার জন্য কি এই ডায়োডটাকে অন করার দরকার হয়েছে? এই ডায়োডটা কিন্তু অন করার দরকার হয় নাই। অর্থাৎ এই ডায়োড অন না হলেও কালেক্টরে যদি কারেন্ট ফ্লো করতেছে ভাই, তাহলে অবশ্যই ইমিটারে কি পড়বে? একটা ইম্প্যাক্ট পড়বে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কালেক্টরে যে কারেন্টটা ফ্লো করতেছে তার উপর আমরা কি পাবো? এখানে একটা ইম্প্যাক্ট আমরা পাবো। আমার কথা কি ভেজাল আছে কোনো প্রকার? আগের বার এই ডায়োড কি ছিল? অফ ছিল। ইমিটার কারেন্ট ফ্লো হওয়ার কারণে কি কারেন্ট ফ্লো করছিল? কালেক্টর কারেন্ট। দেখো আগের সিনারিও চিন্তা করো, আগের বার এই ডায়োড কি হয়েছে? অন হয়েছে। এই ডায়োড অন হওয়ার কারণে ভাই কালেক্টর তো এই ডায়োড অন হয় নাই, তখন ভাই এই কারেন্ট এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টের একটা অংশ কি এখানে কালেক্টরে ফ্লো হচ্ছে। কথা কি বুঝছো না? কালেক্টর কি ফ্লো করতেছে। এইবার এই ডায়োডটা কি হয়েছে? অন হয়েছে। এই ডায়োডটা কি হয়েছে? অফ হয়েছে। তাহলে এবার কারেন্ট ফ্লো করবে কোন দিকে ভাই? মানে হ্যাঁ সরি, এদিকে কারেন্ট ফ্লো করবে না, কারণ P2N ডায়োডের ভিতরে কোন কারেন্ট ফ্লো করবে? কালেক্টর কারেন্ট। ডায়োডের ভিতরে যে কারেন্টটা ফ্লো করবে, এই যে কারেন্টটা ফ্লো করতেছে এই যে এদিকে ফ্লো করবে না এবার? তাহলে এইদিকে যে কারেন্টটা ফ্লো করবে অর্থাৎ ইলেকট্রন যাবে কোন দিকে? এইদিকে।
ইলেকট্রন যাবে কোন দিকে? এদিকে। তো ইলেকট্রন এদিকে আসা মানে ভাই এমিটারে কি ইলেকট্রন চলে আসা, এমিটারে ইলেকট্রন চলে আসা মানে কি এমিটারে কি সাপ্লাই করবে, হোল সাপ্লাই করবে, তাহলে এমিটারে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। কিন্তু এখন কি আর এই ডায়োডটা অন হইছে? তাহলে এই ডায়োড অন হয় নাই, তাই তো? এই ডায়োড কি নাই অন হয় না, ভালো করে বুঝো। এই ডায়োড কি এখন অন হইছে? আচ্ছা এই ডায়োড যদি অন না হয় তাহলে ভাই এই কারেন্টটাকে আমরা পাবো না না বুঝেন নাই? এটাই মজা, এটাই টুইস্ট। এই কারেন্টটা ফ্লো হচ্ছে কার জন্য? যখন ডায়োড অন হচ্ছে না, যখন ডায়োড অন হচ্ছে তখন এই কারেন্টের একটা অংশ আমরা কোথায় পাচ্ছিলাম? ওখানে ওইখানে পাচ্ছিলাম। তাহলে এই ডায়োড এখন আর কি হয় নাই ভাই? অন হয় নাই। তাহলে ওটাও পাবো না, তাহলে এই ডায়োড যদি অন না হয় তাহলে ভাই এই কারেন্টটা পাবো কি পাবো না? আমরা পাবো না। পাবো না। তাহলে এখন কাহিনীগুলো করতেছে কার? এর আর এর কাহিনী করতেছে না? তাহলে এইবার একে আমরা কি করছি? অন করছি, তাহলে এই দিকে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে এবার কালেক্টর কারেন্ট ফ্লো করবে। এই কালেক্টর কারেন্ট ফ্লো করার কারণে ভাই এইখানে আমরা একটা কিছু একটা কি পাবো? এইখানে আমরা একটা কারেন্টের আমরা পাবো, এখানটা কারেন্ট পাবো। আমার কথা বোঝা গেছে? কারণ এখানে তো অলরেডি কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে? রিভার্স ব্যাস। তো রিভার্স ব্যাস তো ডায়োডটা কি থাকবে? অফ থাকবে। তাহলে এই ডায়োডের মধ্যে কিন্তু কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। দেখো এই ডায়োডের এই ডায়োডটা অফ আছে, ভালো করে বুঝো। এই যে রিভার্স ব্যাস করা হয়েছে, এই ডায়োড অফ আছে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু কালেক্টর কারেন্ট ফ্লো করার কারণে ভাই ওখানকার কিছু ক্যারিয়ার দেখা যাবে কোথায় চলে আসছে, ইন্টারে চলে আসবে। তখন ওই ক্যারিয়ারগুলোকে নিউট্রালাইজ করার জন্য ব্যাটারি কি করবে? হোল সাপ্লাই দিবে। তখন ভাই কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এবং এই যে সেই কারেন্টটাই দেখানো হচ্ছে, এই যে সেই কারেন্ট, এই যে সেই কারেন্ট। অর্থাৎ এই ডায়োড যদি অন হয় তাহলে ওই ডায়োডের মধ্যে আইসিডি প্রবাহিত হবে, ওই কালেক্টর কারেন্টের প্রবাহিতর কারণে ওই কালেক্টর কারেন্টের জন্য ইমিটার হবে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এবং সেটাকে আমরা বলতেছি ভাই আলফা আর আই সি ডি। এখন আপনি বলতে পারেন ভাই আপনি আলফা আর কেন দিলেন? একটা দিলেন আপনি আলফা এফ আইইডি, আর দিন আলফা আর আইসিডি। এটা দেওয়ার একটা কারণ আছে, দেখো এইবার বলো। দেখো তাহলে আচ্ছা এই ঘটনাগুলো, এই যে আইসিডির ঘটনা আর এই যে তোমার এই সোর্সের ঘটনা, আচ্ছা এটা কখন পাচ্ছি আমরা? এই দুটোর ইম্প্যাক্ট কখন পাচ্ছি আমরা? এই জাংশনে কি ফরওয়ার্ড, আর এই জাংশন কি দেওয়া হয়েছে? রিভার্স। তাহলে আমরা পাচ্ছিলাম বেস কালেক্টরে, দেখো তো আমরা কি পাচ্ছি? বেস কালেক্টরে কি দেবো? ফরওয়ার্ড দিব। আর বেজ এমিটারে কি দিচ্ছি? তখন আমরা এই ঘটনাগুলো পাচ্ছি, ভালো করে বুঝো, তাই না? দেখো যত প্রকার পসিবিলিটি সম্ভব সব হয়ে গেছে কিন্তু, তাই না? যত প্রকার পসিবিলিটি সম্ভব সব কিন্তু হয়ে গেছে। আমি আবার একটা সামারাইজ করি, দেখো এদিকে কথাটা হচ্ছে যে ভাই আপনি এভাবে ট্রানজিস্টরকে দেখাতে পারতেন, দুটো ডায়োডকে দেখাতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি শুধু দুটো ডায়োডকে দেখাতেন তাহলে প্রবলেম কি ছিল? এগুলো না দেখাইলে প্রবলেম ছিল। কি প্রবলেম? দেখো এই ডায়োড অফ, এই ডায়োড অন। যখন আমি এখানে ফরওয়ার্ড দিলাম, এখানে কি দিলাম? রিভার্স দিলাম। তখন এই ডায়োড অন আর এই ডায়োড কি হবে? অফ থাকতেছে। তাহলে এই ডায়োড যখন অন হইছে আর এই ডায়োড যখন অফ হইছে, তাহলে এই ডায়োডের ভিতরে কারেন্ট শুধু কারেন্ট ফ্লো করতো, অর্থাৎ শুধু কি পেতাম? ইমিটার কারেন্ট আর কি পাইতাম? বেস কারেন্ট পাইতাম। ইমিটার কারেন্ট আর কি কারেন্ট পাইতাম? বেস কারেন্ট। তখন তবে কারেন্টের কোনো কারেন্ট পাইতাম না। কিন্তু অ্যাকচুয়ালি ট্রানজিস্টর অ্যাকশনে কি? এটাকে তুমি ফরওয়ার্ড রাখো, এটা তুমি রিভার্স রাখো, তারপরেও ভাই একে রিভার্স রাখার পরেও এখানে কি ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। কিন্তু যদি শুধু ডায়োড যে দেখাতাম তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না যে ভাই এই ডায়োড অফ মানে এর বিরুদ্ধে কোনো কারেন্ট যাবে না, এরকম বলতে হতো। কিন্তু ট্রানজিস্টর অ্যাকশন কি বলে? ট্রানজিস্টর অ্যাকশন বলে ইমিটারে যে কারেন্ট ফ্লো করবে, যদি কারেন্ট ফ্লো করে ভাই কালেক্টর রিভার্স থাক ফরওয়ার্ড থাক, তার একটা ইম্প্যাক্ট আমরা কালেক্টরে পাবো। যদি শুধু দুটো ডায়োড দ্বারা রিপ্রেজেন্ট করো তখন তার এই কথাগুলো আমরা কি করতে পারতাম না, বলতে পারতাম না। এই জন্য কারেন্ট সোর্স ইউজ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই দুটো ডায়োড ইন্ডিপেন্ডেন্ট না, এরা ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর কি করে? ডিপেন্ড করে। আমার কথা কি বোঝা গেছে না? জানি এরা ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্টারডিপেন্ডেন্ট? ভাই এই যে চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে ছিল বেজ কালেক্টর রিভার্স ছিল, বেজ ইমিটার ফরওয়ার্ড ছিল, পরবর্তীতে আবার বেজ কালেক্টর ফরওয়ার্ড হলো, এটা রিভার্স হলো। এটা কি অটোমেটিক হবে? না না না, আমরা দেখো আমরা টার্গেট কি চিন্তা করো। এইখানে যতগুলো পসিবিলিটি হওয়া সম্ভব সব পসিবিলিটি আমরা দেখালাম। এইবার আমি যে অপারেশন এক্সপ্লেন করব সেই অপারেশন আসো। তুমি যদি এই অপারেশন এক্সপ্লেন করো, এটা এক্সপ্লেন করো, তাহলে কি করবা বলো তো? বেজ ইমিটারে কি দিবা? রিভার্স দিবা। বেস কালেক্টরে কি দিবা? রিভার্স। তাহলে এখানে এই না, তুমি কাট অফ না, তুমি আরেকটা আলোচনা করো। দেখো তাহলে আমরা এখন একটু ফিল নিয়ে নিই। দেখো তুমি কোনটা আলোচনা? স্যাচুরেশনের আলোচনা করবা? স্যাচুরেশন করো, স্যাচুরেশন করলে দেখো তো কী হচ্ছে ঘটনাগুলো। বেজ ইমিটারে কি ফরওয়ার্ড দেয়, বেস কালেক্টরে কি দিচ্ছ? ফরওয়ার্ড। আচ্ছা এটা রিভার্স অ্যাক্টিভ রিজন করো, আচ্ছা বেজ ইমিটারে কি দিবা? রিভার্স দিবা। বেস কালেক্টরে কি দিবা? ফরওয়ার্ড। তাহলে চিন্তা করো বেজ ইমিটারে তুমি যদি রিভার্স দাও
আচ্ছা এই ডায়োডটি অন হবে, না না এই ডায়োডটি অন হবে, না এটা যদি অন না হয় তাহলে কারেন্ট ফ্লো করবে? এর কারেন্ট ফ্লো করে না করা মানে কি ভাই, এখান দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো আর করবে না, তাই কি না? তখন ওইটা দিকে ঘুরতে হবে। তখন আমরা তখন বেস কারেন্টটাকে দিছি, ফরওয়ার্ড দিছি, তখন এই ডায়োড কাজ করবে, অর্থাৎ এই কারেন্টটা ফ্লো করবে, আর তার রেসপেক্টে ইমিটার একটা কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তখন কি এটা বাদ এটা বাদ এটা বাদ, তখন কি এটা থাকবে? মানে ব্যাপারটা হচ্ছে সবগুলো একসাথে আসবে না। আমরা এমনভাবে কেস চিন্তা করলাম যে আসলে রিজিয়নে আনতে গেলে কতগুলো কেস দরকার, সবগুলো কেস এখানে দেখানো হয়েছে। এখন তোমার যে রিজিয়ন আসবে সেই রিজিয়নের এক্সপ্লেনেশন দিবা, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তার মানে এখানে আমি আর একটু যদি বলতে চাই, অনেকে প্রশ্ন করে, দেখো চিন্তা করো, আমরা তো বেজ ইমিটারে ফরওয়ার্ড দিছি, তাহলে বেজ ইমিটারে কারেন্ট ফ্লো করবে, কালেক্টরে কেন কারেন্ট ফ্লো করবে? কারণ কালেক্টর তো রিভার্স ব্যাচ দিছি, রিভার্স ব্যাচ মানে কালেক্টর অফ, তাহলে এখানে কারেন্ট ফ্লো করে। আরে ভাই ওই যে ডায়োডটা আছে ওই ডায়োড অন হবে না, ওই ডায়োডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, কিন্তু ইমিটারে যে কারেন্ট ফ্লো করতেছে তার একটা ইম্প্যাক্ট পাবো আমরা ভাই কালেক্টরে। সহজ হিসাবে একদম সিম্পলি এক্সপ্লেন করে দিবা, পারা যাবে নাকি যাবে না? আমরা আবার বলি যে বেস কালেক্টরের ফরওয়ার্ড দিলাম, তাহলে তুমি এই পথে কারেন্ট ফ্লো করবে, এই পথে কারেন্ট ফ্লো করবে বেস কালেক্টর, তখন তার ইমিটারে কারেন্ট ফ্লো করার কথা না, কারণ বেস ইমিটার তুমি দিছো রিভার্স, তো ডায়োড অফ আছে। আরে ভাই বেস ইমিটারে যে ডায়োড চিন্তা করছে ওই ডায়োডটা অফ আছে, কিন্তু কালেক্টর কারেন্ট ফ্লো করার কারণে ওইখান থেকে ক্যারিয়ার কোন জায়গায় চলে আসবে, ইমিটারে চলে আসবে, যে কারণে ইমিটারে কি ফ্লো করা শুরু করে দেবে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। কিন্তু এমন না যে ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই আপনি এইবার কারেন্ট ফ্লো করলেন, আপনি নিলেন আলফা এফ নিলেন, আবার আপনি এখানে কি নিলেন আলফা আর নিলেন, এটা তো ভাই আসলে ঠিক হলো না। ঠিক আছে, তাহলে দেখি আমরা এক্সপ্লেন করি। তাহলে আলফা এফ যদি আমরা বলতে চাই, তাহলে আলফা এফ হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, ফরওয়ার্ড কারেন্ট গেইন। আচ্ছা কারেন্ট গেইন কেন বলা হচ্ছে? কারণ আলফা ইকুয়াল টু আমরা কি বলি, আইসি বাই কি জানি আই, তাই কি না? তাহলে আইসি কি আউটপুট না, আর আই কি ইনপুট না? বেস তো কমন, বেস তো আর ইনপুটের প্রয়োজন পারবে না, আউটপুটকে ইমিটার সরি কালেক্টর, আর ইনপুটকে ইমিটার, তাহলে উপরে আউটপুট কারেন্ট নিচে কি ইনপুট কারেন্ট, তাহলে আউটপুট বাই ইনপুটের আমরা কি বলি, গেইন বলি। তাহলে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, কারেন্ট গেইন বলবো। তাহলে আলফাকে বলা হচ্ছে কি ভাই, আলফাকে বলা হচ্ছে তোমার সেই কারেন্ট গেইন বলা হচ্ছে, বোঝা গেছে না জানি? তাহলে একটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর একটা হচ্ছে কি কারেন্ট গেইন, রিভার্স কারেন্ট গেইন। এটা আলফা আর, সেটাকে আমরা বলতেছি কি যে রিভার্স কারেন্ট গেইন। তবে এরকম আপনি বললেন কেন, এরকম দুটো কেন বললেন? ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণত যে ট্রানজিস্টর অপারেশন দেখছি বা দেখে আসতেছি, সেখান থেকে চার্জ ক্যারিয়ারগুলো আছে বা ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিক ফ্লো করে, ইমিটার থেকে বেজে, বেজ থেকে কোথায়, কালেক্টরে। তাহলে ইমিটার থেকে বেজে, আবার বেজ থেকে কিসে, তো সেক্ষেত্রে আমরা আলফা ইউজ করবো, কোনো সমস্যা নেই, ফরওয়ার্ড কারেন্ট গেইন। কিন্তু আলফা আর কখন হচ্ছে, বা পরবর্তী যখন এই কারেন্ট ফ্লো করতেছে বা এই কারেন্ট ফ্লো করতেছে, তার মানে তখন ক্যারিয়ার কোন দিক ফ্লো করবে ভাই, কালেক্টর থেকে বেজ, বেজ থেকে কোথায়, ইমিটারে। তো উল্টা দিকে ফ্লো করতেছে কিনা, কালেক্টর থেকে বেজ, বেজ থেকে কি ইমিটার, তাহলে এইটার উল্টা কিনা। তাহলে এই জন্য নতুন একটা নাম চলে আসতে হবে, সেটা কি আলফা আর, আর এটা কি আলফা এফ। বুঝতে পারছেন না বুঝে নাই? ক্লিয়ার তো? প্রবলেম আছে কোনো প্রকার? বলো। হ্যাঁ এই জন্যই আলফা আর, এই জন্যই আলফা আর। দেখো এদিকে এখানে একটা ভালো প্রশ্ন করছে যে ভাই আপনি এখানে আইইডি এই কারেন্টটা জানতেন, তাহলে আইসি বের করার জন্য ওই কারেন্টটা আলফা করে দিলেন, সমস্যা নেই তো। কিন্তু ভাই আপনি এবার কোন কারেন্ট জানেন, কালেক্টর কারেন্ট, অর্থাৎ আপনি এবার কালেক্টর কারেন্ট জানেন, আপনি কোন জায়গায় কারেন্ট আনবেন, ইমিটার কারেন্ট বের করবেন। তাহলে কালেক্টর কারেন্ট জানেন, ইমিটার কারেন্ট, তাহলে তো আলফা দিয়ে কি করতে হতো, ভাগ করতে হতো। আরে ভাই এই জন্যই তো আলফা আর, এই জন্যই আলফা আর। বুঝতে পারছেন না বুঝেন নাই? যদি দেখেন আপনি কালেক্টর কারেন্ট এখানে জানেন, আইসিডি জানেন, আইসিডি বাই কি দেওয়া লাগতো, আলফা এফ দেওয়া লাগতো না? তাহলে এই আলফা এফ লিখবো না বিধায় আমরা কি দিছি, আইসিডি ইন্টু আলফা আর দিছি, এইবার আই বেরোলো। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন তো না? কি ক্লিয়ার তো? সমস্যা আছে কোনো প্রকার? সমস্যা থাকার কোনো কথা নাই। তাহলে আলফা এফ আনবো কখন, যখন এই যে চার্জ ক্যারিয়ারগুলো, আমাদের যে চার্জ ক্যারিয়ার আমাদের কাছে আছে, ওই চার্জ ক্যারিয়ার যখন ইমিটার টু বেজ একদম অ্যাকচুয়াল ম্যানার বা জেনারেল ম্যানারে চলবে, তখন ইমিটার টু বেজ, বেজ টু কালেক্টর, তখন আমরা আলফা ইউজ করবো। আর যখন দেখা যাবে যে চার্জ ক্যারিয়ারগুলো ইমিটার টু কালেক্টর টু ইমিটার, কালেক্টর টু বেজ, বেজ টু ইমিটার, সেক্ষেত্রে আমরা কোনটা মানবো, আলফা আর আনবো। আচ্ছা এইবার দেখো আমরা ইন জেনারেল ইমিটার কারেন্টের এক্সপ্রেশন লিখবো।
আই এর এক্সপ্রেশন লিখবো, আবার কি আই সির এক্সপ্রেশন লিখবো, একইভাবে আমরা কি আই বির এক্সপ্রেশনও লিখবো, তাই কি না? পারা যাবে তো নাকি পারা যাবে না? দেখো তো আমরা যদি ইমিটার কারেন্ট এক্সপ্রেশন লিখতে চাই, যেহেতু এনপিএন ট্রানজিস্টর, তাহলে ইমিটার দিয়ে কারেন্ট কী হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে এই যে কারেন্টটা কী হয়ে যাবে? বের হয়ে এই যে সে আইই। কিন্তু ইমিটার কারেন্ট কি শুধু ডায়োডের কারেন্টটা যদি মনে করে ইমিটার কারেন্টটা শুধু ডায়োডের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট হবে না, এর আরেকটা কারেন্টও ইম্প্যাক্ট, কালেক্টরের ইম্প্যাক্ট আমরা কোথায় পাবো? ইমিটারেও পাবো। যদি কালেক্টরের ডায়োডের কারেন্ট ফ্লো করে, তাহলে ইমিটারে কীভাবে ইম্প্যাক্ট আমরা পাবো? তাহলে ইমিটার কারেন্ট হবে এই দুটোর বীজগাণিতিক যোগফল, এই দুটোর কি বীজগাণিতিক যোগফল। তাহলে ইমিটার কারেন্ট একই দিকে, তাহলে এই আইইডিও কি একই দিকে। তাহলে আমরা যদি আইইডি থেকে, কিন্তু এই আলফা আর আইসিডি এর কি উল্টা দিকে না? তাহলে আমরা যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি আই পেয়ে যাবো না? বুঝছো নাকি বুঝো না? ধরুন সবাই বুঝতে পারছেন? এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা কি আই পেয়ে যাবো, ইমিটার কারেন্ট পেয়ে যাবো। তাহলে আইইডি তো আর ইমিটার কারেন্ট না, কারণ আরেকটা কারেন্ট আছে যেটা কি কালেক্টরের কি ইম্প্যাক্ট আছে। বুঝতে পারছেন? আমরা আলাদা আলাদা চিন্তা, আমরা ইন জেনারেল চিন্তা করতেছি, মনে করতেছি সবাই ওয়ান, মনে করতেছি এই ডায়োডও ওয়ান, এই ডায়োডও ওয়ান। তাহলে এই ডায়োড ওয়ান মানে কি এর ইম্প্যাক্ট আছে, এই ডায়োডও কি এর উপর ইম্প্যাক্ট আছে। এরপর যখন আমরা স্যাচুরেশন আমরা যখন রিজিয়ন চিন্তা করব, তখন কেউ অফ হয়ে যাবে, কেউ অন হয়ে যাবে, তখন একটা পোর্শন পাবো, একটা পোর্শন পাবো না, এরকমভাবে চলে থাকবে। আমরা তাকে বুঝতে পারছি না? বুঝে নাই। এখন তো সবাই কি আছে? অন আছে। তাহলে এই অবস্থায় ইমিটার কারেন্ট কত হবে? ইমিটার কারেন্ট হবে এই পয়েন্টে অ্যাপ্লাই করলে, তাহলে এই পয়েন্ট আগে তো কারেন্ট কত? একটা না, আইইডি। তার থেকে আলফা আর আইসিডি বাদ দিলে আমরা কি পাবো? আই পাবো না? তাহলে আইইডি মাইনাস হবে কি ভাই? আলফা আর এখানে কি হবে? সেই আইসিডি। বলতে পারবো নাকি পারবো না? একইভাবে আমরা যদি ইমিটার কারেন্ট তো বের করে ফেললাম নাকি? আচ্ছা, এবার আসো কোন কারেন্ট? কালেক্টর কারেন্ট আসো। আচ্ছা, কালেক্টর কারেন্ট কীভাবে বের করো বলো? এই পয়েন্টে কি অ্যাপ্লাই করে? কেসিএল অ্যাপ্লাই করো। তাহলে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে দেখো তো ভাই, এই আলফা আর আইইডি থেকে আমরা যদি কি বাদ দিই, শুধু আইসিটি বাদ দিই, তাহলে আমরা কি আইসি পাবো না? কারণ আইসি ডিরেকশন আর আলফা এফ আই ডিরেকশন একই দিকে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আলফা এফ আইইডি মাইনাস কত বলো তো? আইসিডি। বুঝতে পারছো না? বুঝে নাই? এইবার আসো। আচ্ছা, এইবার যে আইইডি বলে লাফালাফি করতেছি, এই আইডি আমরা কীভাবে পাবো? আচ্ছা, এই আইডি কখন পাচ্ছি ভাই? এই ডায়োড অন হচ্ছে, শুধুমাত্র ডায়োড কনসিডারেশন যখন করা হবে এবং ওই ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্ট যে বের করা হবে সেটা হচ্ছে আইইডি। ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্ট, ডায়োড কনসিডার করলাম, এর মধ্যে প্রবাহিত কারেন্ট, ইম্প্যাক্টেড কারেন্ট না কিন্তু, কালেক্টর ইম্প্যাক্টেড কারেন্ট না কিন্তু। বুঝতে পারছে? তাহলে ডায়োডের ইমিটার ডায়োডের কারেন্ট হবে, আমরা এটা কি ডায়োড কারেন্ট না? তাহলে কি কারেন্ট? ডায়োড কারেন্ট না? তাহলে ডায়োড কারেন্টের ইকুয়েশন আমরা পড়ে আসছিলাম না? আইডি ইকুয়াল টু আইএস স্যাচুরেশন, রিভার্স স্যাচুরেশন কারেন্ট মনে পড়ে? ই টু দি পাওয়ার ভিবিই আপন কি ইটা ভিটি মাইনাস ওয়ান। মনে নাই তাই তো? সবগুলো খেয়ে ফেলছেন। আইডি ইকুয়াল টু আইডিএসএস, আইডি ইকুয়াল টু আইএস বা আইডিএসএস যাই বলো না কেন, ই টু দি পাওয়ার ভিবি আপন ইটা ভিটি। এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং বলতেছিলাম যে আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটা হচ্ছে ভিবিই। বিস্তারিত বলা না তাই না? আচ্ছা, যাই হোক, তার আমি লিখি, তারপর বুঝতে পারবা। দেখো, এই ডায়োডের কারেন্ট, তাহলে এই ডায়োডের কারেন্ট হবে কি? এই ডায়োডের মধ্যে প্রবাহিত স্যাচুরেশন কারেন্ট। তাহলে এটার মধ্যে প্রবাহিত স্যাচুরেশন কারেন্টটাকে আমরা বলতে পারি কি? আইই নট বলতে পারি। ইমিটার কারেন্ট স্যাচুরেশন কারেন্ট, কারণ এখানে কি স্যাচুরেশন কারেন্ট বসবে? ই টু দি পাওয়ার যে সাপ্লাই ভোল্টেজের কারণে কারেন্টটা ফ্লো করতেছে, এখানে কোন সাপ্লাই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো করতেছে? ভিবিই এর কারণে কিন্তু কারেন্টটা ফ্লো করবে। তাহলে উপরে কি বসবে? ভিবিই আপন কথা হবে ইটা ভিটি মাইনাস হবে ওয়ান। ভিটি মানে থার্মাল ভোল্টেজ, যেখানে ওটা আলাদা রুম টেম্পারেচার আমরা জানি 25 মিলিভোল্ট, তাই না? তাহলে ভিটির একটা ফর্মুলা আছে, ভিটির ফর্মুলাটা আমি এই মুহূর্তে যদি বলতে চাই, তাহলে তো টেম্পারেচার আপন 11,600 মেবি এরকম দ্বারা বের করে, হয়তো আমি শিওর না, এটা আই এম নট শিওর। হ্যাঁ, এরকম। আচ্ছা, এবার দেখো তো এদিকে, তাহলে আইডি বের করলাম, তাহলে ভাই এর ডায়োড কারেন্ট বের করতে পারলে এর ডায়োড কারেন্ট বের করতে পারবো। এই ডায়োড কীভাবে বের হবে? দেখো, আইসিডি ইকুয়াল টু কী হবে? তার স্যাচুরেশন কারেন্ট ইন্টু ই টু দি পাওয়ার কী হবে? এই কারেন্টটা কোন সাপ্লাই ভোল্টেজের কারণে তৈরি হচ্ছে? ভি সিবি। কোন কারেন্টের কারণে? ভি কি সিবি, বা এখানে ভি সিবি না, ভি বিসি। কেন? কারণ এই ডায়োড তখনই অন হবে যখন এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কী হবে? মাইনাস হবে। তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস হলে এই জায়গার ভোল্টেজটা কী বলবো? ভি বিসি বলবো।
তাহলে ই টু দি পাওয়ার ভিবিসি বাই কত হবে ইটা ভিটি মাইনাস কত হবে 1। এটা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে। ডায়োডের কারেন্ট বের করতে পারলাম। ডায়োডের কারেন্ট যদি পেয়ে যাবে তাহলে তার সাথে আলফা গুণ করলে কালেক্টরের ইম্প্যাক্টেড কারণ আমরা অন দ্য ইমিটার পেয়ে যাবো, পাবো কিনা? এই কারেন্টটা পেয়ে গেলে ওই ইমিটার কারেন্টের ডায়োডের ইম্প্যাক্টেড আমরা কোথায় পাবো? ইম্প্যাক্ট কারেন্ট কোথায় পাবো? কালেক্টরের কারেন্ট শুধু আলফা এফ দ্বারা গুণ করলে পেয়ে যাবো, পাবো কিনা? এখন তোমাকে যদি বলা হয় যে ভাই আপনি এই আই কারেন্টটাকে আমরা কি একটু চেঞ্জ করে লিখতে পারি এরকমভাবে? আই কারেন্ট কি ছিল মনে পড়ে? মনে পড়ে? কেবল পড়ালাম না, দেখে বলতে হবে যে আই কারেন্ট, এই যে আই কারেন্ট, এই আই কারেন্ট কি? আইইডি কারেন্ট মাইনাস হবে কি আলফা আর আইসিডি। তাহলে আইই কারেন্ট হবে আইইডি মাইনাস হবে কত? আলফা আর আইসিডি, তাই কি না? আচ্ছা আইইডি কারেন্টের ইকুয়েশন আমরা লিখে আসছি একটু আগে, এই যে আইডি কারেন্টের আইসিডি কারেন্ট, তাহলে লিখে ফেলো। তাহলে আইডি কারেন্টের ইকুয়েশন কি বলতে পারি? আইই নট ই টু দি পাওয়ার, আইডি তৈরি হচ্ছিল কার জন্য? ভিভিই এর কারণে, ইটা ভিটি মাইনাস কত 1 মাইনাস এখানে কত হবে আলফা আর আইসিডিতে কি হবে? আইসি এর কি কারেন্ট? স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার ভি বিসি, তাই কি না? ভি বিসি বাই ইটা ভিটি মাইনাস হবে 1। এই দোলন কেবল লিখলাম, এই যে আইসিডি হবে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আইসিডি হবে এর কারেন্ট, আইসিডি হবে স্যাচুরেশন কারেন্ট ইন্টু ই টু দি পাওয়ার এই কারেন্টটা যে ভোল্টেজের জন্য, সেটা কোন ভোল্টেজ? এই ভিবিসির জন্য এই কারেন্ট না, তাহলে ভিবিসি আপন ইটা ভিটি মাইনাস 1, পারবো কি না? তাহলে এই হচ্ছে কি আমি সেই আই এর ইকুয়েশন পেয়ে গেলাম। একইভাবে আমাদের আইসি বের করতে চলুন, আইসি বের করতে পারবো না? তাহলে আইসির জন্য কি কারেন্ট কি? আইসিডি মাইনাস কে এটা ফরওয়ার্ড, আইসি দিকে একই দিকে এটা না, তাহলে এটার চিহ্ন প্লাস হবে, এখান থেকে বাদ যাবে কোনটা? এটা বাদ যাবে। তাহলে আলফা এফ আইসিডি এই কারেন্টটা কার কারেন্ট? ইমিটারের একটা ইম্প্যাক্ট না, ইমিটার কারেন্টের একটা ইম্প্যাক্ট, তাই কি না? তাহলে কি হবে আলফা এফ আই ইডি, ইমিটার কারেন্টের ডায়োডের ভিতরে যে কারেন্টটা ফ্লো করে তার একটা ইম্প্যাক্ট পাচ্ছিলাম কোথায়? আউটপুটে। তাহলে আই ইডি মাইনাস হবে কত? আই আই কি হবে বলো? আই সিডি না, কারণ কালেক্টর ডায়োডের কারেন্ট ওইদিকে যাচ্ছে না, কি প্যাসেজ আসছে নাকি সব কিছু? এই যে ইম্প্যাক্ট কারেন্ট বলতে যখন হ্যাঁ এই যে আলফা এফ আইডি এটা যখন এইটা অফ ছিল তখন তো না না, তখন এই রেট অফ হলে তো এটা পাচ্ছি না, এই রেট অফ হলে তো এটা পাবো না। এই রেট যদি অফ হয় তাহলে আইডি কত? 0। জি আইডি 0 মানে এটা কত? 0, তাই এই কারেন্ট তো পাবোই না। কালেক্টর আমরা চিন্তা করতেছি সবাই কি আছে? অন আছে। এখন তুমি মিটার কারেন্ট বের করো, এখন তুমি কালেক্টর কারেন্ট বের করো, এখন তুমি বেস কারেন্ট বের করো, চিন্তা করছি সবাই অন আছে। ভাই এটা আই এর কি এটা ইমপ্যাক্ট কারেন্ট কি এটা বড় এটা ছোট? এটা হ্যাঁ এটা কি ইম্প্যাক্ট কারেন্ট অবশ্যই ছোট হতে হবে, আমি বলবো, সমস্যা নাই। আমি এগুলো ওটা যেটা আগে লিখছেন তা জিজ্ঞেস করলাম। কোনটা লিখলাম? আইসিডি এটা যেটা আগে লিখছেন, রিভার্স কারেন্ট আগে লিখলেন তারপর আইসিডি লিখলেন কালেক্টরের, আবার বলো, বুঝতে পারি, দেখা দাও, বুঝি। ওটা পরে বৃষ্টি হয় হুম মানে ও না না না, দেখো দিকে বড় ছোট বিষয় না, দেখো দিকে আইসি কে এইদিকে না, বড় হতে হবে, আমি বলবো। দেখো আইসি কে এইদিকে না, তাহলে আইসি এইদিকে হতে হয়, তাহলে এই কারেন্টটা অবশ্যই কি হতে হবে? বড় হতে হবে। জি মানে বিষয়টা হচ্ছে কি এই কারেন্টটার ডিরেকশন এই কারেন্ট ডিরেকশন একই। হুম তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করো, সব চিন্তা দূর হয়ে যাবে। দেখো এখানে আগে তো কারেন্ট কোনটা হবে? আইসিডি। তাহলে আইসিডি কল আমরা কি আইসিডি আর কি আইসি, তাহলে আইসিডি প্লাস আইসি আর নির্গত কারেন্ট কত? আলফা এফ আইডি। তাহলে আলফা এফ আইডি ওই পাশে থাকতেছে আর এখান থেকে আইসিডি ওই পাশে চলে গেল, তাহলে আলফা এফ আইসি আইডি মাইনাস কত? আইসিডি, আচ্ছা ঠিক না? বুঝতে পারা গেছে? আচ্ছা এবার দেখো তো, তাহলে আমরা এই আলফা এফ তো লিখলাম, তাই না? আচ্ছা আইডি বের করে রাখলাম একটু আগে, তাহলে আইডি কি বের করলাম? আই ই নট স্যাচুরেশন কারেন্ট ই টু দি পাওয়ার, আইডি তৈরি ছিল কার জন্য? ভিবি এর কারণে বাই কি ইটা ভিটি মাইনাস 1 মাইনাস আইসিডি তৈরি ছিল কি জন্য? তার স্যাচুরেশন কারেন্ট ই টু দি পাওয়ার ভি বিসি বাই হবে কত? ইটা ভিটি মাইনাস কত হবে? 1। জাস্ট ইকুয়েশন বের করছে, কিছু না, এগুলো লাগবে না আমাদের কাছে। হ্যাঁ আমরা কি বের করছি? জাস্ট ইকুয়েশনগুলো বের করা শিখতেছি। যদি বলে বেস কারেন্ট বের করো, তাহলে বেস কারেন্ট বের করতে খুবই সোজা নাকি? আইবি ইকুয়াল টু কি আইই মাইনাস কি আইসি, তাহলে দুটো বাদ দিলে আমরা কেমন কারেন্ট চলে আসবে? বেস কারেন্ট চলে আসবে। এখানে স্যাচুরেশন কারেন্ট নিতে হবে, এই ডায়োডের কারেন্টের ফর্মুলা, ডায়োড কারেন্টের ফর্মুলা এখানে কি দিতে হবে? স্যাচুরেশন কারেন্টে নিতে হবে, অন্য কারেন্ট বলে কিন্তু ফর্মুলা কারেন্ট যাবে না। কোনটা বোঝানো বলো? এটা আচ্ছা দেখো, আমরা যদি এই কারেন্টের ইম্প্যাক্টে এখানে আচ্ছা এই কারেন্ট এটা কি আইসিডি, এই আইসিডি এটা কি কালেক্টর কারেন্ট না?
তাহলে এই কালেক্টর কারেন্টের ইম্প্যাক্ট খুঁজতেছি কার উপর? এই যে ইমিটার কারেন্টের উপর। তো নর্মালি আমরা কি জানি? আইসি ইকুয়াল টু আমরা কি জানি? আলফা আইই। তাহলে এইবার ইমিটার কারেন্ট বের করব, কারণ কালেক্টর কারেন্ট দেওয়া আছে আইসিডি, এই যে আইসিডি, আমরা ইমিটার কারেন্ট বের করব। তাহলে ইমিটার কারেন্ট বের করতে গেলে তাহলে আলফাতে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা আসছে নাকি ধরুন সাহেব? আর কত গুণ করছি? কালেক্টর কারেন্ট আছে এখানে, আর এখানে ইমিটার কালেক্টর কারেন্টের একটা পোর্শন ইমিটার কারেন্ট আসবে, কারণ কালেক্টর কারেন্ট ফ্লো করলে ইমিটার কারেন্ট ফ্লো করবে। তাহলে কালেক্টর কারেন্ট দেওয়া আছে, ইমিটার কারেন্ট বের করতে হবে, তাহলে আলফা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আপনি তো আলফা দিয়ে গুণ করছেন। কথা আছে ভাই, এই আলফা আর এই আলফা তো এক আলফা না, এই আলফা তো আলফা এফ, এই যে এটা তো আলফা এফ, আর হচ্ছে আলফা কে রিভার্স। তাহলে এটা সে আলফা এফই, আলফা এফই। কিন্তু আমরা ইন টার্মস অফ আলফা দিয়ে লাগবো বিধায় ওই 1/alpha f কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি? আলফা রিভার্স আর কি? হ্যাঁ রিভার্স আর কি, আলফা আর দ্বারা রিভার্স করতেছি, রিভার্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। বুঝতে পারা গেছে না? জানি এই আর কি। তো এখন একটা প্রশ্ন চলে আসে ভাই, আপনার এখানে আলফা এফ এর মান কেমন হবে আর আলফা আর এর মান কেমন হবে? এর নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তো এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে আলফা এফ এর মান দেখো দিকে। আচ্ছা আলফা এফ, আচ্ছা আলফা এফ এর মান কেমন হবে আমরা এই পেজে লিখে দেখো দিকে। প্রশ্ন আসতেছে ভাই আলফা এফ এর মান এবং কি আলফা আর এর মান কেমন হবে, তাই কি না? আচ্ছা ভালো করে বুঝো তো, দেখো তো। আচ্ছা এই কারেন্টটা কি মেইন কারেন্ট না? এই কারেন্টটা কি মেইন কারেন্ট না? এই আইডি, তার মানে এখানে পাবো কয়টা? 100টা একটা ইলেকট্রনের জন্য, মনে পড়ে? এখানে যে কালেক্টর কারেন্ট ইমিটার কারেন্ট পাবো সেটা কয়টা কারেন্টের জন্য পাবো? 101টা ইলেকট্রনের জন্য পাবো, মনে পড়ে রে? প্রিভিয়াস লেকচার, তাই কি না? আর কথাবার্তা বলার দরকার নেই। কতগুলো ইলেকট্রন জন্য পাচ্ছিলাম? 101টা ইলেকট্রন জন্য পাচ্ছিলাম। এখানে কারেন্ট পাচ্ছিলাম 101টা ইলেকট্রনের জন্য, আর এইখানে পাচ্ছিলাম কয়টা হলো বা কয়টা ইলেকট্রনের জন্য? 99টি ইলেকট্রন বা 99টা হলোর জন্য পাচ্ছিলাম, তাই কি না? তাহলে বলো ইমিটার কারেন্টের জন্যই কার কারেন্টের সৃষ্টি হয়েছে? কালেক্টর কারেন্টের সৃষ্টি হয়েছে। তাহলে ভাই কার কারেন্ট বড় হবে? ইমিটার কারেন্ট বড় হবে না কালেক্টর কারেন্ট বড় হবে? বাপ বড় হবে না ছেলে বড় হবে? বাপ সারা জীবনে কি বড় থাকবে না? ছেলে মারা যাওয়ার পরে বাপ কি থাকবে? বড় থাকবে না? বাপের থেকে ছেলের জন্ম, তাহলে ছেলে 100 বছর পরেও বাপের বড় হইতে পারবে? বাপ তো এমনিতে 25-26 বছর অলরেডি আগায় আছে নাকি? তার মানে কি অবশ্যই ইমিটার কারেন্ট বড় হবে কার থেকে? কালেক্টর কারেন্ট থেকে, তাই কি না? তাহলে এই কারেন্টের থেকে এই কারেন্টটা ছোট হবে না? এই কারেন্টটা কার থেকে ছোট? এখানে ছোট হবে না? তাহলে যদি এই কারেন্টের মানটা এই কারেন্ট থেকে ছোট হতে হয় ভাই, তাহলে আলফা এফ এর মান কত হওয়া লাগবে? আলফা এফ এর মান তখন 1 থেকে ছোট হতে হবে। আলফা এফ এর মান যদি 1 হয় তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বাপের বয়স আর ছেলের বয়স তো এক হতে পারবে না। তাহলে বাপ তো অল টাইম কি থাকতে হবে? বড় থাকতে হবে। তাহলে বড় থাকতে হলে ভাই এখানে আলফা এফ এর মান কেমন হতে হবে? 1 এর থেকে ছোট হতে হবে। আলফা এফ এর মান 1 এর থেকে ছোট, বুঝতে পারা গেছে? তাহলে আলফা এফ এর মান ভাই 1 এর থেকে কি হতে হবে? ছোট হতে হবে। যদি কিনা আমরা আই ই কি রাখতে চাই? বড় রাখতে চাই। কার থেকে ভাই? আলফা এফ আইইডির থেকে আইইডি বড় রাখতে আমরা চাই, এবং অবশ্যই তাই হবে। এবার দেখো তো ভাই, ভালো করে বুঝা। আচ্ছা এই আইসিডির মানটা বড়, এসিডির মানটা কি বড়? আবার এইবার মজার বিষয় দেখো। আচ্ছা আমরা যেরকম করতাম, ভালো করে বুঝো তো, আলফা এফ এর মান কি? 1 এর থেকে ছোট। আলফা এফ এর মান 1 এর থেকে ছোট মানে 0 পয়েন্ট সামথিং বা 0 পয়েন্ট সামথিং, 0.2, 0.3, 0.4 এরকম না? 0.9 এরকম না? 1 এর কাছাকাছি বা 1 এর থেকে ছোট। আচ্ছা আমরা আলফার কখন আনতেছি? ওই 1/alpha f কেই তো আমরা কি বলতেছি? আলফা আর বলতেছি। ভালো করে বুঝো, ওই 1/alpha f কে আমরা কি বলতেছি? আলফা আর বলতেছি, তাই কি না? তাহলে আলফা এফ যেহেতু 1 এর থেকে ছোট, তাহলে ভাই 1/alpha f কি হবে? অবশ্যই 1 এর থেকে কি হবে? বড় হবে। কথা বোঝো নাই? ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, দাও এদিকে দেখো, এই দেখো এই যে 1/alpha f, আলফা এফ এর মান 0.9, তাহলে 1/alpha f এই মানটা 1 এর চেয়ে বড় যাবে। দেখো 1 ভাগ কত? 0.9, 1/alpha f, তাহলে দেখো 1 এর চেয়ে বড় হয়ে গেছে কিনা? তাহলে আলফা এফ 1 এর থেকে ছোট, কিন্তু 1/alpha f কি হবে? 1 এর থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বলতে পেরেছেন না? বুঝেন দলন সাহেব? মাথায় ঢুকছে নাকি উল্টাপাল্টা যাচ্ছে শুধু? এটা অবশ্যই এটা গোলাবে, কিন্তু মানে কনফিউজিং তো লাগতেছে, কিন্তু মানে একদম আধুরে জিনিস তো আর বলতেছি না নাকি?
তাহলে আলফা এফ একের থেকে ছোট, তাহলে ভাই আলফা আর অবশ্যই কি হবে, একের থেকে কি হতে হবে, বড় হতে হবে। বুঝতে পারছেন না, বোঝেন নাই? ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, তাহলে আলফা এফ একের থেকে ছোট হলে আলফা আর কি একের থেকে বড় হতে হবে। তো কথা হচ্ছে যে ভাই আপনি ইভার্স মোল্ড মডেল নিয়ে এত পড়াশোনা কেন করতেছেন, বা ইভার্স মোল্ড মডেল নিয়ে আপনি এত কথা বলতেছেন কেন? কথা হচ্ছে ইভার্স মোল্ড মডেলের কিছু অ্যাডভান্টেজ আছে। কি আছে? কিছু অ্যাডভান্টেজ আছে। তাহলে আমরা যদি সেই অ্যাডভান্টেজগুলো খুঁজতে চাই, যে অ্যাডভান্টেজ অফ দ্য বিউটি অফ কি বলে, বিউটি অফ ইভার্স মোল্ড মডেল। ইভার্স মোল্ড মডেল আসলে ভালো কেন? তোমরা এটা বুঝে উঠতে পারো না আসলে ইভার্স মোল্ড মডেল কেন দরকার, বুঝে উঠতে পারছো? বুঝবা, সামনে বুঝবা। দেখো কেন ইভার্স মোল্ড মডেল দরকার, ভালো করে বুঝতে পারবা। তো আমরা আগে বিউটি জেনে আসি, তারপরে আমরা সামনে কথাবার্তা বলবো যে ইভার্স মোল্ড মডেল নিয়ে কেন কথাবার্তা বলা যায়। আচ্ছা, ইভার্স মোল্ড মডেল এই জন্য ভালো কারণ সব থেকে দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট মডেল, সব থেকে অ্যাকুরেট মডেল। দোলন সাহেব, দোলন তোমাদের ভার্সিটিতে কি ইভার্স মডেল পড়াইছে? আচ্ছা, তাহলে দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট মডেল, সব থেকে অ্যাকুরেট মডেল। এ পর্যন্ত যত মডেল আবিষ্কার হয়েছে সব থেকে অ্যাকুরেট মডেল হচ্ছে কি সেই ইভার্স মোল্ড মডেল। মানে এর থেকে বেটার মডেল আর কি হয় না, ইভার্স মোল্ড মডেলের থেকে আর কোনো বেটার মডেল কোনো হয় না। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যাকুরেট মডেল। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি বা এর অসুবিধাটা কি? অসুবিধাটা বুঝবা পরে। এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এই মডেল হচ্ছে নন লিনিয়ার মডেল আর কি। এইবার দোলনের মাথা কামা শুরু হয়ে গেছে। নন লিনিয়ার মডেল এই কারণে, কারণ ডায়োড লিনিয়ার রিলেশন ফলো করে না। ডায়োড কি ফলো করে? নন লিনিয়ার রিলেশন ফলো করে। মানে একটা মান যদি 2 হয়, তাহলে মনে করো যে তোমার 2 টাকা আসলে 4 টাকা খরচ করো, তাহলে 4 টাকা আসলে কয় টাকা খরচ করবো? 8 টাকা খরচ করবো না? 10 টাকা আসলে 20 টাকা খরচ করবে। এটা সিম্পল হিসাব। কিন্তু ডায়োড এগুলো মেনে চলে না। ডায়োড কি এক্সপোনেনশিয়াল না? প্রথম দিকে কম কম করে বাড়লেও একটু পরে কি একদম সাডেনলি কি হয়, হঠাৎ করে বেড়ে যায় না? তাহলে নন লিনিয়ার ফলো করে, নন লিনিয়ার। এই জন্য নন লিনিয়ার মডেল অ্যানালাইসিস করে ঝামেলা আছে। আচ্ছা, আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এরকমভাবে, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই মডেল তুমি যে কোনো রিজনে খাটাইতে পারবা, যে কোনো রিজন, অ্যাক্টিভ রিজন বলো, কাট অফ রিজন, স্যাচুরেশন রিজন বলো। কারণ আমরা সব কিছু চিন্তা করে আমরা কি করছি, এই মডেলটা বানাইছি। অর্থাৎ এই মডেলটা অ্যাক্টিভ বলো, স্যাচুরেশন বলো, কাট অফ বলো, সব ক্ষেত্রে কী করবে, খাটবে, কোনো সমস্যা নেই, তাই কি না? আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি যে অল রিজিয়ন্স, ইট ইজ অ্যাপ্লিকেবল অল দ্য রিজিয়ন্স আর কি, অ্যাপ্লিকেবল ফর অল দ্য রিজিয়ন, সব রিজিয়নে সে খাটবে। আসছে আমার কথাবার্তা এখন বুঝতে পারবা। তাহলে এতক্ষণ ধরে কি বুঝলাম, বা ইভার্স মডেল এমনি পড়াচ্ছেন আপনি আন্দাজে, আপনি আসলে আন্দাজে পড়াচ্ছেন, তাই তো? তাহলে আমরা এখন চলে যাবো কোথায়? স্যাচুরেশন। আমরা যে রিজিয়ন আমরা বলতেছিলাম না, যে এখন আর আমার এত কিছু বর্ণনা দেওয়া লাগবে না, প্রত্যেকটা ধরে ধরে আমরা এখন প্রত্যেকটা রিজিয়নে বলে দিতে পারবো ভাই কোন দিয়ে কারেন্ট ফ্লো হবে, কতটুকু কারেন্ট ফ্লো হবে, স্যাচুরেশন রিজনে কী ঘটনা ঘটবে, কাট অফ রিজনে কী ঘটবে, সব বলে দিতে পারবো। আসো দেখো এবার প্রথমে আমরা অ্যাক্টিভ রিজন যদি আলোচনা করি, তারপর অ্যাক্টিভ রিজন আমরা এখানে রাখবো। অ্যাক্টিভ রিজনের কথাবার্তা বলি। আচ্ছা, অ্যাক্টিভ রিজনে আসো। এখানে আমরা আমাদের বেসিকটা আঁকাই, বেসিক মডেল যেটা সেটা আমরা আঁকাই। এটা কি এনপিএন ট্রানজিস্টর না? ডায়োডটা কেমন হবে তাহলে? এই পাশে একটা এরকম তো নাকি? এটা শুধু ডায়োড দ্বারা দেখাইলে হবে না, এর কি ইম্প্যাক্ট ট্রানজিস্টরের যে একটা কারেন্ট ফ্লো যে আরেকটা কারেন্ট ফ্লো করবে সেটার ইম্প্যাক্ট দেখানো লাগবে। তো আমরা এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট মডেল দ্বারা রিপ্রেজেন্ট করতে তাহলে এমিটার, এটা কি বেস, এটা কি বলেন কালেক্টর। তো এটা যদি আমরা রিপ্রেজেন্ট করে দেখো তাহলে কেমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? এরকম না? ডায়োড, ডায়োড, তাই কি না? ডায়োড এদিকে না ভাই? তাহলে ওর কারেন্ট আমরা একটু মনে রাখবো, সিম্পলি এভাবে মনে রাখবো যে এর কারেন্ট কোন দিকে ফ্লো করবে, এইদিকে ফ্লো করবে। এর কারেন্ট কোন দিকে ফ্লো করবে, ডায়োডের উল্টা। ব্যাস, এটাকে বলছি কি মিটার, মাঝখানে এটাকে আমরা কি বলতেছি বেস, এটাকে আমরা কি বলতেছি কালেক্টর। তাহলে এই কারেন্টের নাম আমরা কি দিতে পারি? আই ই ডি, ডায়োডের মধ্যে যে প্রবাহিত কারেন্ট, ডায়োড অন হওয়ার কারণে যে কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পেরে গেছে? তাহলে এই কারেন্টের ইম্প্যাক্ট কি আউটপুটে পাবো না একটা, পাবো কি না? সেটাকে আমরা কি বলছি আলফা এফ
আই ইডি। যদি বেস কালেক্টরে ফরওয়ার্ড দিই তখন এই ডায়োডটা কী হবে, অন হবে। এই ডায়োড অন মানে এখানে কি ফ্লো করবে, কালেক্টর কারেন্ট ফ্লো করবে ডায়োডের ভিতর দিয়ে, তার একটা ইম্প্যাক্ট এখানে পাবো না, আলফা আর আই সিডি। এবার আসো অ্যাক্টিভ রিজনে দেখা যাক কী কারেন্ট ফ্লো করবে, কী কারেন্ট ফ্লো করবে না। দেখো তাহলে অ্যাক্টিভ রিজনে দেখো বলো তো, অ্যাক্টিভ রিজন কীভাবে করি ভাই, বেজ ইমিটারে কোন ব্যাস দিই, ফরওয়ার্ড ব্যাস, আর বেস কালেক্টরে আমরা কোন ব্যাস দিই, রিভার্স ব্যাস দিই। তাহলে বেস আর ইমিটারে ফরওয়ার্ড দেবো, বেস কালেক্টরে আমরা কি দেবো, রিভার্স ব্যাস দেবো। তাহলে এখানে যদি ফরওয়ার্ড দেয়, ভালো করে বোঝো, এখানে যদি কি দিই, ফরওয়ার্ড দিই, তাহলে এই ডায়ের ভিতরে কারেন্ট ফ্লো করবে না, এই করবে না, করবে। তাহলে অবশ্যই তাকে ডায়োড আকারেই দেখাবো, ডায়োড আকারে দেখালাম। তাহলে এখান থেকে কি ফ্লো করতেছে, ইডি ফ্লো করতেছে, বেস তো বেজই আছে। তাহলে এই কারেন্ট ফ্লো করা, আচ্ছা বেজ ইমিটারে ফরওয়ার্ড দিচ্ছে, বেস কালেক্টরে কি দিচ্ছি, রিভার্স দিছি না। তো বেস কালেক্টর রিভার্স ব্যাস মানে কি অন থাকবে, ডায়োড কি হয়ে যাবে, অফ হয়ে যাবে না, এই ডায়োড কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই না। তাহলে এই ডায়োড যদি অফ হয়েছে ভাই, তাহলে আইসিডি মান কত, জিরো, আইসিডি মান কত, জিরো। তাহলে আইসিডি জিরো হয় তাহলে এই কারেন্টের মান কত হবে, জিরো হবে। আরে ভাই আইসিডি মান কত হবে, কালেক্টর কারেন্ট আইসিডির মান জিরো, কালেক্টর ডায়োড অন না হওয়ার কারণে কোনো কারেন্ট ফ্লো হয় নাই। তাহলে তার উপর ইমিটার কোনো ইম্প্যাক্ট আসবে, ইমিটার ইম্প্যাক্ট আসবে, তাহলে ইমিটারের ইম্প্যাক্ট কত, জিরো। তাহলে কারেন্ট জিরো মানে কি, শর্ট সার্কিট ওপেন সার্কিট, ওপেন, এই যে ওপেন ওপেন ওপেন, এই যে ওপেন, কারেন্ট ফ্লো হবে না এখান থেকে কোনো। কিন্তু এই ডায়োড অন হয়েছে, তাহলে এই ডায়োড অন হলে কি ভাই, এ রিভার্স ব্যাস পাওয়া সত্ত্বেও এ ফর পেতে কারেন্ট ফ্লো করবে, এ রিভার্স ব্যাস পাওয়া সত্ত্বেও তারপরে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। কি কারেন্ট, ইমিটার কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে কারেন্ট আউটপুটে ফ্লো হবে সেই কারেন্ট, এবং সেটাকে আমরা কি বলতেছি ভাই, সেই কারেন্ট। কারেন্টের মানটা খুবই কম, তাই না? খুবই কম, খুবই কম মানে কম আর কি, খুবই কম না, কারণ আলফা এফের মান যত কম, আলফা এর মান তো একের থেকে ছোটো, তো এই কারেন্ট এদিকে ফ্লো করবে না, এটা কারণে কি মানে এটা সার্কিটের জন্য এফেক্ট আলফা অবশ্যই অবশ্যই। ও বাবা কি বলো, ভাই এটা কি এভাবে আলফা এফ আই ইডি, এই ফরওয়ার্ডের জন্য তো আমি মানে এই কারেন্টটা পাইতেছি, এই জন্য কি এই যে আলফা এফ লিখছি। বলতে পারি না, না ওই ওটা বলা যাবে না, কারণ ওইটা বলা যাবে না, কেন দেখো দিকে, দেখো দিকে। তাহলে আমার কিন্তু এক্সপ্লেনেশন মোটামুটি বেশ ভালো আকারে হয়েছে। দেখো কীভাবে হয়েছে, আমি এখন ট্রানজিস্টরের অপারেশন খুবই ভালোভাবে বর্ণনা করতে পারবো। ও সরি, হ্যাঁ উল্টা দিকে হবে, আচ্ছা ওকে সরি, এদিকে হবে। দেখো তো, তাহলে এই ঘটনাগুলোই দেখো তো আমরা প্রথম দিন বলে আসছি না, এই ঘটনাগুলোই একদম প্রথম দিন অ্যাক্টিভ রিজনের বর্ণনায়। কোইটা দেখো তো, এই প্রথম দিন বলে আসতেছি না ভাই, বেজ ইমিটার কি দিচ্ছে আপনি, ফরওয়ার্ড দিয়েছেন। তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড দিলে ভাই এই বেজ ইমিটার দিয়ে কি ফ্লো করবে, এই যে কি ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করবে। তাহলে বেজ ইমিটার দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে ইমিটার কালেক্টরে কি কোনো কারেন্ট ফ্লো করবে না, অবশ্যই কারেন্ট ফ্লো করবে। যদিও বা বেস কালেক্টরে কি রিভার্স দিয়ে রাখছিলাম, তারপর এই জাংশন রিভার্স ব্যাস পাওয়া সত্ত্বেও ভাই এখান থেকে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। কারণ ডায়োড অন হওয়ার জন্য না, ইমিটার কারেন্টের একটা ইম্প্যাক্ট পাবো আমরা আউটপুটে। 100 ইলেকট্রন ছিল, ওই 100 ইলেকট্রনে চলে গেছিলো কোথায়, 99 এখানে চলে যাচ্ছিল, এই জন্য আমরা কারেন্ট পাচ্ছিলাম। দেখো ভাই এই কারেন্টটা ফ্লো হওয়ার কারণেই আমরা আউটপুটে কি পাচ্ছি, একটা কারেন্ট পাচ্ছি, এই সেই তার এক্সপ্লেনেশন। বুঝতে পেরেছেন? এবার কোন কারেন্ট আসেন, কিন্তু দেখেন চিন্তা করেন, এখানে কি ইমিটার কারেন্টে ফ্লো করবে না, এইদিকে কারেন্ট ফ্লো করবে না, তাহলে এই কালেক্টর কারেন্ট এবার কোন দিকে ফ্লো করবে ভাই, ওই দিকে নাকি এইদিকে, এইদিকেই ফ্লো করবে কালেক্টর কারেন্ট, তাই কি না, আর বেস তো এইদিকেই ফ্লো করবে, তাই কি না, এদিকে ফ্লো করবে। তাহলে মিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, বেস দিয়ে আর কালেক্টর দিয়ে কারেন্ট কী করবে, এন্টার করবে। কালেক্টর কারেন্ট কোনটা, এই যে সেই কালেক্টর কারেন্ট, এই যে, আর বেস দিয়ে কারেন্ট কোনটা, এইটা, এই দুটো মিলে কোনটা পাচ্ছি, আই। অর্থাৎ আবার কি বলতে পারি, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। অ্যাক্টিভ রিজন শেষ, এবার আসো কোন রিজন, কাট অফ রিজন আসো। কোন রিজন আসো, কাট অফ রিজন। তাহলে বলো কাট অফ রিজন কী করবো, বেজ ইমিটারে কোন ব্যাস দেবো বলো, রিভার্স। বেস কালেক্টরে কোন ব্যাস দেবো, দুটোতে আমরা কোন ব্যাস দেবো, রিভার্স ব্যাস দেবো। তাহলে বেজ ইমিটারও রিভার্স আর বেস কালেক্টরও কি রিভার্স। তাহলে বেজ ইমিটার রিভার্স, বেস কালেক্টর যদি রিভার্স দেই, তাহলে ভাই এই ডায়োডটা কি থাকবে, অফ থাকবে, এই ডায়োডটা কি থাকবে, এই ডায়োড অফ, এই ডায়োডও কি থাকবে, অফ থাকবে। তাহলে দেখো তো ভাই এসে অফ, সরি শর্ট না, এটা তো অফ থাকবে, তাই না, অফ থাকবে। এটা এরকম দেবো, তাহলে ওই ডায়োডটা কি থাকবে, অফ থাকবে। আচ্ছা এই ডায়োড অফ থাকলে এখান থেকে কারেন্ট ফ্লো করবে, আচ্ছা আইডির মান কত হবে তখন, 0। আচ্ছা আইসিডির মান কত হবে তখন, 0 হবে। তাহলে এখানেও যদি কোনো কারেন্ট ফ্লো না করে ভাই, তাহলে এখানেও কোনো কারেন্ট কি করবে, ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, এই যে ওপেন দেখালাম। আচ্ছা এখানেও কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে,
তাহলে কাট অফ রিজন ডায়োড কি থাকবে, ট্রানজিস্টর কি পুরোপুরি অফ থাকবে, পুরোপুরি অফ থাকবে। দেখছো তখন কিন্তু আর আমার এত কিছু ভালো লাগে নাই যে এই জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হয়েছে, তাহলে এখান থেকে ইলেকট্রনের দিক যেতে পারবে না, এই জাংশন রিভার্স বায়াস হয়েছে, তাহলে এখান থেকে ইলেকট্রনের দিকে যেতে পারবে না, তাহলে ডিভাইসটা কাটা, এত কিছু ভালো লাগছে? একদম সিম্পলি ইভার্সমাল মডেল দিয়ে আমরা ব্যাখ্যা করে দিলাম সলিউশন। বুঝতে পারছেন তো মনে নেই ইভার্সমাল মডেলের ইফেক্টিভনেস? বুঝতে পারছেন? বারবার কি বলা লাগছে এই জাংশন ফরওয়ার্ড, এই জাংশন রিভার্স, এগুলো আর বলা লাগতেছে না, এগুলোর থেকে বেঁচে গেছি আমি। তাহলে কাট অফ রিজনে ভাই ইমিটারে কোনো কারেন্ট ফ্লো করে না নাকি? ইমিটারও 0, কালেক্টরও কত বলো 0, আর বেস কত 0, তাহলে ডিভাইসটা পুরোপুরি কি অফ, এই জন্য এর নাম কি কাট অফ রিজিয়ন। বুঝতে পারা গেছে? অ্যাক্টিভ রিজিয়ন শেষ, কাট অফ রিজিয়ন, এবার আসো কি স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন এখানেই দিয়ে দেওয়া যায়, স্যাচুরেশন এখানেই দিয়ে দাও। হ্যাঁ, স্যাচুরেশন রিজিয়ন আসো। দেখো এত কিছু পড়ালাম কেন জানো? একটা কোশ্চেন সলভ, একটা কোশ্চেনের অ্যান্সার বের করে এত কিছু পড়ালাম, সেটা কোশ্চেনটা কি বলতেছি দেখো। আচ্ছা, স্যাচুরেশন রিজনে কি বলো? বেজ ইমিটারে কি দেবো? ফরওয়ার্ড বলো। বেস কালেক্টরে কি দেবো? দুটোই ফরওয়ার্ড। স্যাচুরেশন ইমিটারে দুজনে কি দেবো? বেজ ইমিটারে ফরওয়ার্ড, আবার কি বেস কালেক্টরে কি দেবো? দুটোতে আমরা ফরওয়ার্ড দেবো। তাহলে এও অন হবে, এও কি হবে? অন হবে। তাহলে এক্ষেত্রে কি, তাই কি না দোলন? দুইজনই কি হবে? অন হবে। দুজনই কি হবে? অন হবে। দুজন অন মানে এখানে কি ফ্লো করা? আই ই ডি ফ্লো করা, অর্থাৎ এই ডায়োড এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত? স্যাচুরেশনের বেলা দেখো তো, স্যাচুরেশনের বেলা এই জাংশনে কোন ব্যাস প্রাপ্ত? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত। বেস জাংশনে কোন ব্যাস প্রাপ্ত? ফরওয়ার্ড ব্যাস। তাহলে এই ডায়োড আর এই ডায়োড কি অন, তাই কি? এটা কি হবে? এই যে অন হয়েছে, তাহলে এখানে কি হবে? আই সি ডি হবে। এর কারেন্ট যদি ফ্লো করে তাহলে ভাই এর ইম্প্যাক্ট আমরা কই পাবো? এখানে একটা পাবো না ইম্প্যাক্ট, এরকম না? তো এটা কি আলফা এফ আই ই ডি, এর ইম্প্যাক্ট এখানে পাবো কিনা? যেহেতু অন হচ্ছে অবশ্যই পাবো। এটা কোন দিকে? আলফা আর আই সি ডি। বুঝতে পারা গেছে না জানি? ক্লিয়ার তো? আচ্ছা, এই কারেন্টটা এইবার বলো তো ভাই, ভালো করে বুঝো। এখন কোনো প্রশ্ন দেখো দিকে। আচ্ছা আচ্ছা, এই যে কালেক্টর আছে তাই না? আচ্ছা, এই কারেন্ট যদি এইদিকে আছে তাহলে অবশ্যই কালেক্টর কারেন্ট এদিকে ফ্লো করবে। দেখো তো ভাই, এইখানে কালেক্টর কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারণ একটা কারেন্ট আছে এইদিকে, একটা কারেন্ট আছে কোন দিকে? এইদিকে। তাহলে এই কালেক্টর কারেন্ট কোন দিকে ফ্লো করবে? বাইরের দিকে না ভেতরের দিকে? বলো কোন দিকে ফ্লো করবে সাগর সাহেব? কোন দিকে ফ্লো করবে বলেন? দুটোই পসিবিলিটি আছে নাকি না? এদিকে ফ্লো করতে পারে, আবার কি এদিকে ফ্লো করতে পারে, কারণ দুই দিকে কারেন্ট আছে। যা পাওয়ার বেশি সে ওই বাইরের দিকেই হবে, ভেতরের দিকেই হতে হবে, ভেতরের দিকেই হতে হবে, ভেতরের দিকে হতে হবে। কেন? কারণ ভাই আইসিডি ছোট আর আলফা এফ আইডি কি বড়। কিভাবে বুঝলাম ভাই আলফা এফ আইডি বড়? দেখো এদিকে। আচ্ছা, এখান থেকে আইসিডি বড় হবে আর আলফা এফ আইডি কি হবে? ছোট হবে। দেখো কেন? কারণ হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে আলফা আর আইসিডি এই মানটা কি বেশ বড় মান না? কারণ আলফা আর এর মান একের থেকে কি বড়। আচ্ছা, চিন্তা করো, বুঝতে পারবে। হ্যাঁ, একদম চিন্তা করলে বুঝতে পারবে, একটু মাথা কাটাও বুঝতে পারবে, এত কিছু আসলে বলতে বুঝতে পারবে। এখানে আই হবে, এখানে কি যাবে? আইবি যাবে। এই স্যাচুরেশন রিজনের অবস্থা, ঠিক আছে? একটু স্যাচুরেশনের যে কথাবার্তা না বললেই নয়, যাবে এত কিছু পড়তেছি কেন। দেখো এদিকে ট্রানজিস্টর আঁকালাম, এটা কি ট্রানজিস্টর বলো? এনপিএন ট্রানজিস্টর আঁকালাম। এটা কি বলো? বেজ। এটা কি বলো? কালেক্টর। এটা কি বলো? ইমিটার। আচ্ছা, এই ট্রানজিস্টরকে আমি স্যাচুরেশন রিজনে আনবো, কি আনবো বলো? স্যাচুরেশন রিজনে আনবো। তাহলে ভাই কি উপায় বলেন? বেজে প্লাস দাও, কিন্তু এনপিএন তাই কি না? এনপিএন না? দেখো তো, এইটাকে ডায়োড বলতে পারেন একটা ভাই, পিএন এই ডায়োড বলতে পারে একটা, এই যে এইটাকে আমরা একটা ডায়োড বলতে পারি, পারি কি না?
আচ্ছা এটাকে একটা ডায়োড বলতে পারি কিনা আমি, দেখো তো পারছো নাকি, বুঝতে পারছো তলন সাহেব? তাহলে বেজ স্যাচুরেশনে আনার উপায় কি? বেজ ইমিটারও কি দাও, ফরওয়ার্ড দাও, বেস কালেক্টরও তুমি কি দাও, ফরওয়ার্ড দাও। তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড দেওয়া মানে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস না? তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড মানে ভাই কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এদিক থেকে এদিকে ফ্লো করবে কারেন্ট। এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো তো, ঠিক আছে কিনা দেখো তো এই পর্যন্ত। এনপিএন ট্রানজিস্টরে বেস দিয়ে কারেন্ট প্রবেশ করবে, ইমিটার দিয়ে কারেন্ট কে বেরো যাবে না? আর সিম্বল তো বাইরের দিকে রে ভাই, তাহলে ইমিটার দিয়ে কারেন্ট কে যাবে, বেরো যাবে। তাহলে বেস আর কালেক্টর দিয়ে কারেন্ট কি করতে হবে, ঢুকতে হবে না? তাহলে এই পর্যন্ত ঠিক আছে আলোচনা, কিন্তু ঝামেলা বাদে এই জায়গায় এসে ভাই আপনি বেস কালেক্টরে কি দিবেন, ফরওয়ার্ড দিবেন। তাহলে এই প্রান্ত বেজে কি প্লাস দেন আর এই প্রান্তে কি দেন, মাইনাস দেন। তাহলে বেজ ইমিটার ফর বেস কালেক্টরও কি ফরওয়ার্ড। তাহলে বলে কারেন্ট এবার কোন দিকে যাবে, কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে না কারেন্ট? তাহলে তুমি উচিত ছিল কি কালেক্টর দিয়ে কারেন্ট কি করানো, প্রবেশ করানো, আর বেস দিয়ে কারেন্ট কি করানো, প্রবেশ করানো, আর ইমিটার দিয়ে কারেন্ট কি হয়ে যাবে, বের করানো। বেস আর ইমিটার ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাগার স্যাচুরেশন রিজনে কারেন্ট কি মনে হচ্ছে কালেক্টরে, কালেক্টর কারেন্ট কি হচ্ছে, বাইরে দিয়ে বের হচ্ছে কালেক্টর কারেন্ট, কিন্তু উচিত ছিল কি কালেক্টর কারেন্ট কি করা, প্রবেশ করা। কিন্তু আমরা এই উত্তর হচ্ছে কি সিম্পল উত্তর, আমরা এত কিছু বললাম শুধুমাত্র এই একটা কোশ্চেনের ঝামেলা সলভ করেন, এত কিছু রিভার্স স্মল মডেল এসব করলাম একটা কোশ্চেনের কারণে। কোশ্চেনটা হচ্ছে ভাই দেখে মনে হচ্ছে স্যাচুরেশন রিজনে কালেক্টর কারেন্ট কি যাবে, বের হয়ে যাবে, কালেক্টর কারেন্ট কি হচ্ছে, বের হয়ে যাবে। এবং অনেকে এও চিন্তা করতে পারবা আচ্ছা আইসি কোন দিকে, এদিকে না এখন মনে হচ্ছে, আর আইবি কোন দিকে, এদিকে মনে হচ্ছে না, আর আই তো এদিকেই আছে নাকি? তাহলে অনেকে আবার এই ইকুয়েশন লেখে, তাহলে আমি কেসিএল অ্যাপ্লাই করো, আইবি ইকুয়াল টু আই প্লাস কি আইসি। কত বড় সাহস দেখছো, উচিত ছিল কি আই ইকুয়াল টু কি লেখা, আইবি প্লাস আইসি লেখা না? উচিত ছিল কি ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট ইকুয়াল টু কি, ইমিটার কারেন্ট ইকুয়াল টু কি বেস কারেন্ট প্লাস কি কালেক্টর কারেন্ট। কিন্তু পোলাপান এইভাবে ব্যাখ্যা দেয় স্যাচুরেশনের জন্য এই ডায়োড অন, এই ডায়োড কি অন। তাহলে এই ডায়োড অন মানে কালেক্টর কারেন্ট কোন দিকে, এদিকে যাবে, আর এই ডায়োড মানে কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে তবে বেস কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস কি ইমিটার কারেন্ট লিখতে পারি। কিন্তু ভাই আপনি তো প্রথমেই বলছেন শুরুতে এই যে আই ইকুয়াল টু একদম প্রথম দিনের ক্লাস, আই ইকুয়াল টু কি বলছেন আইবি প্লাস আইসি একদম সারা জীবন ট্রান্সফারে যে রিজনে। কিন্তু ভাই স্যাচুরেশনে তো উল্টে যাচ্ছে কথা হচ্ছে, ভাইরে ভাই তোর জ্ঞানের পরিধি অনেক কম, জানিস না ট্রানজিস্টর সম্পর্কে। দেখো দিকে আমরা শুধু ডায়োড চিন্তা করলে হবে, শুধু ডায়োড চিন্তা করলে হবে? এই ডায়োডের কারেন্টের ফ্লো করার কারণে ভাই ওই ডায়োডে ওই কারেন্টে আমরা কি পাবো, একটা ইম্প্যাক্ট পাবো না, পাবো কি না? তাহলে ইমিটারে যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, তাহলে ইমিটারে কারেন্ট ফ্লো করার কারণে ভাই কালেক্টরে আমরা কি পাবো, একটা ইম্প্যাক্ট পাবো। তাহলে এই ডায়োডের কারণে এই ডায়োড অন হওয়ার কারণে যদি যেদিকে কারেন্ট ফ্লো করবে, তাহলে এই ইমিটার কারেন্টের কারণে আমরা যে কালেক্টরে ইম্প্যাক্ট পাবো সেটাকে উল্টা দিকে হবে না? তাহলে এইবার আরেকটা কারেন্ট ইমিটার কারেন্ট অন হওয়ার কারণে কালেক্টরের কারেন্ট কি, এই ডায়োড অন হওয়ার কারণে যে কারেন্ট তার উল্টা দিকে ভাই কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে কতটুকু, আলফা এফ কি আইইডি। বুঝেন নাই? পেঁচা লেগে যাচ্ছে নাকি? আলফা এফ আইইডি ডায়োড অনের কারণে তোমার কথা ঠিক আছে, ডায়োড অনের কারণে ভাই আপনি এই যে আইসি না এই কারেন্ট কি বলতে হবে, আইসিডি বলতে হবে। ডায়োড অনের কারণে আপনি কোন কারেন্ট পাচ্ছেন, আইসিডি পাচ্ছেন কারেন্ট। কিন্তু ভাই ইমিটার যেহেতু কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে ইমিটার কারেন্টের কারণে অবশ্যই কালেক্টরে আমরা কি পাবো, একটা ইম্প্যাক্ট পাবো। সেটা কতটুকু, যে আলফা এফ আইইডি। তাহলে ডায়োড যদি কারেন্ট ফ্লো করবে, এই ইম্প্যাক্টের কারেন্ট কোন দিকে ফ্লো করবে, তার ওটার দিকে ফ্লো করবে। তাহলে ডায়োডের কারেন্ট এদিক ফ্লো করতে, তাহলে ইম্প্যাক্টেড কারেন্ট কোন দিকে ফ্লো করবে, এদিক ফ্লো করবে, তাই কি না? তাহলে এদের মধ্যে কে বড়, এ বড় না এ বড়? তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আইসি কোন দিকেই হবে, এদিকেই হবে, কারণ আলফা এফ আইডি বড়, আইডি বড়। এটা থেকে এটা বাদ দিয়ে আইসি হবে। আসলে কারেন্ট কিন্তু কমে যাবে, কারেন্ট কমে যাবে না, কারেন্টের মান, কারণ দুটো কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, তাই কারেন্টের মানটা কি হবে ভাই, কমে যাবে। এইটুকু মনে রেখো, বুঝতে পারছেন না? বুঝেন না? এই একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রিভার্স স্মল মডেল এই সমস্ত জিনিসপত্র আনা লাগলো। যে ভাই অনেকে বলে ভাই এই ডায়োড তো স্যাচুরেশনে দেন A1 তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। আরে ভাই তোর তো ইমিটার কারেন্টের একটা ইম্প্যাক্ট কই পাবো, কালেক্টর কারেন্টে পাবো আমরা, সেটা কিন্তু আলফা আইডি, সেটা তো বড়। তাহলে বড় হওয়ার কারণে একটা কারেন্ট উপরে আসছে, একটা কারেন্ট নিচে আসছে, নিচের কারেন্টটা বড়, তাহলে আলটিমেটলি কারেন্ট কোন দিকে ফ্লো করবে, নিচের দিকে ফ্লো করবে, নিচের দিকেই ফ্লো করবে।
বুঝতে পারছো না? বুঝো নাই? ব্যাস, তাহলে ক্লিয়ার তো নাকি? তাহলে এই পোলাপানের ওই কনফিউশনে পড়া যাবে না ভাই, এই ডায়োড তাহলে কারেন্ট ওইদিকে ফ্লো করবে, এরকম তো না ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আরেকটা হচ্ছে না যে দুইটাই তো আলফা আর এর দেখো এইখানে আবার আইইডি বড়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, দেখো এই ডায়োড অনের কারণে ভাই এদিকে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে যেহেতু আইসি ফ্লো করতেছে তাহলে ওই আইসির একটা ইম্প্যাক্ট কোথায় পাবো? উল্টা দিকে পাবো। কথা হচ্ছে ভাই এই কারেন্টটা তখন বড়, আইইডি তখন বড়। আইডি বড় কার থেকে? আলফা আর আইডি সিডি থেকে। তাহলে এই জন্য আইডি দিকে ফ্লো করতেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, কোন কারেন্ট বড় কোন কারেন্ট ছোট তুমি নিজেই বুঝবা। কারণ যেহেতু আলফা এফ এর মান একের থেকে ছোট আর আলফা আর এর মান একের থেকে তুমি বুঝতে পারো, বিশ্বাস করে বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। আর একটা কারেন্ট কিন্তু এদিকে ফ্লো করবে, ওই সাগর যেটা বললো, কিন্তু তার থেকে এই যে আইইডি যেটা ফ্লো করতেছে, ডায়োডের কারেন্ট আইইডি, ওই কারেন্টটা কি বড়, এই জন্য কারেন্ট আলটিমেটলি কোন দিকে ফ্লো করবে? এই যে আই ফ্লো করবে। যদি প্রশ্ন করে ভাই ডায়োড অন, আরে ভাই ডায়োড অন তো কারণ সেই কারেন্টটা কোন কারেন্ট? আইইডি। তুমি সেটার ইমিটার কারেন্ট কীভাবে বলো? ইমিটার কারেন্ট হবে এই দুটোর কম্বিনেশনে। ইমিটার কারেন্ট হবে ডায়োড অন হওয়ার কারণে এবং আউটপুটের ইম্প্যাক্ট ইনপুটে পড়ার কারণে। বুঝতে পারছো না? বুঝে নেই? ব্যাস লাগ গিয়া কোন লাগছে নাকি চলুন স্যার? দেখতে বলতেছি আচ্ছা ঠিক আছে, দেখো বাকি থাকলো কি সব থেকে ডিজায়ার্ড এবং সব থেকে আমি ফ্যাসিনেটেড, কারণ আমি এটা আগে কখনো পড়ি নাই, এইবারই পড়লাম, এর আগে পরে কোনোদিন পড়ি নাই, আমার কেউ কোনোদিন পড়ায়ও নাই। হ্যাঁ, প্রথম পড়লাম এই যে রিভার্স অ্যাক্টিভ স্যাচুরেশন রিজিয়ন। আমি যখন আগেরবার ট্রানজিস্টরের ভিডিও বানাচ্ছিলাম তখন এটা ডিরেক্ট বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি নিজেই জানতাম না কী পড়াবো আমি। তো সেইটার চমৎকার রিভার্স অ্যাক্টিভ রিজনের ব্যাখ্যা আমরা ইভার্স মোল মডেল দিয়ে ব্যাখ্যা করবো। কিন্তু এই মডেল সত্যি কথা, এই মডেল যদি না পড়তে হবে ধরে ইলেকট্রন এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে এভাবে বুঝতে গেলে তেল বেড়ে যেত। বুঝতে পারছেন না? বুঝেন না? এবার আসতেছে কি রিজিয়ন? রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে নেন রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন মানে কি ভাই? বেজ এমিটারে দিছিলাম ফরওয়ার্ড অ্যাক্টিভে, তাহলে এখানে দেবো কি রিভার্স, আর বেস কালেক্টরে কি দিতাম ফরওয়ার্ড, তাহলে এখানে দেবো কি আচ্ছা রিভার্স, তাহলে এখানে দেবো কি ফরওয়ার্ড। অ্যাক্টিভের উল্টা, এই জন্য রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভের উল্টা, এই জন্য রিভার্স অ্যাক্টিভ। বুঝতে পারা গেছে? হ্যাঁ চলুন সাহেব দেখো তাহলে এবার ডায়োড, তাহলে বেজ এমিটার রিভার্স দেওয়া মানে কি ভালো? বেজ এমিটার এবার কে ডায়োড অন হবে? বেজ এমিটার রিভার্স কে ডায়োড অন হবে? অন হবে না। তাহলে এই ডায়োড যদি অন না হয়, দেখো অস্থির একটা জিনিস, ঠিক আছে? আর বেস কালেক্টরে কী হবে বলো? বেস কালেক্টর কোন বেস? ফরওয়ার্ড দিছি, তাহলে ফরওয়ার্ড দিলে বেস কালেক্টরে কি ফ্লো করবে? এই যে কারেন্ট ফ্লো করতেছে, আর এই সেই তোমার কি সেই তোমার বেস। তাহলে বলো এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে? তাহলে আইইডি কত হবে? 0 হবে। এখানে শূন্য হয় মানে বলো এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, ওপেন। কিন্তু এখানে তো কারেন্ট ফ্লো করতেছে, আইসিডি, যার কারণে এখানে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করে সেটা কোন দিকে? উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে কিনা? তাই কিনা? এদিকে কারেন্ট ফ্লো করবে না, এদিকে। সেটাকে তাহলে আইসিডি কালেক্টরের ইম্প্যাক্ট ইনপুটে, এবং সেটা কি আলফা আর। তাহলে এইবার একটা অস্থির জিনিস ঘটবে এই জায়গায়, একদম মাস্টার পিস একটা জিনিস ঘটবে। দেখো আচ্ছা, এটা কোন ট্রানজিস্টর মডেলিং আমরা বানাচ্ছি? এনপিএন না? কোন ট্রানজিস্টর মডেলিং বানাচ্ছি আমরা? এদিকে খেয়াল করো, এদিকে ভালো করে খেয়াল করো। মডেলিং আগাচ্ছি কার? তাহলে বলো এনপি আর এমিটার দিয়ে কারেন্ট কি হয়? বের হয়ে যায় না? আচ্ছা, বেস দিয়ে কারেন্ট কি করে? এন্টার করে। কালেক্টর দিয়ে কারেন্ট কি করে? এন্টার। এটা তো তোমার সেই এনপিএন ট্রানজিস্টর একদম বারবার আমরা পড়ে আসতেছি। তাহলে দেখো ইমিটার দিয়ে কারেন্ট কি বের হয়ে যাবে না? তাহলে ইমিটার দিয়ে কারেন্ট এই যে কি হয়ে যাওয়া উচিত? বের হয়ে যাওয়া উচিত না? কিন্তু অবাক করার বিষয় না, দেখছো ইমিটার দিয়ে কারেন্ট কি হচ্ছে? ডিরেকশন কি এইদিকে না? ডিরেকশন এইদিকে থাকা মানে কি? এবার তো কারেন্ট কি করতে পারবে না, বেরোতে পারবে না ভাই। তাহলে এবার যদি কারেন্ট ইমিটার যদি না বের হয়, ইমিটার যদি কারেন্ট না বেরোয়, তাহলে ইমিটার কারেন্ট কি করতে হবে? ঢুকতে হবে। কিন্তু উচিত ছিল কি ভাই? ইমিটার দিয়ে কারেন্ট কি হয়ে যাওয়া, ডিভাইস থেকে কারেন্ট কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। কিন্তু রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন এত সুন্দর রিজিয়ন বা এত চমৎকার রিজিয়ন, এবার না বেরোয় কারণ কিন্তু ঢুকতে হবে, এবার ঢুকতেই হবে, কোনো বিকল্প নাই তার। কারণ এই কারেন্ট মেনটেন করতে গেলে কারেন্ট কি করতে হবে? ঢুকতে হবে।
বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পেরেছেন তো নাকি? এবার আসেন দেখেন, তাহলে দেখেন তো ভাই, আর কালেক্টর দিয়ে কারেন্ট কী করতে হয়? ঢুকতে হয়। কালেক্টর কারেন্ট কি ঢোকা উচিত ছিল কালেক্টর কারেন্ট, কিন্তু এবার কালেক্টর কারেন্ট কী করতে হবে? বেড়ে যাচ্ছে, যে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে। এই কারেন্ট বড় না এই কারেন্ট বড়? অবশ্যই আলফা এর মান একের থেকে বড়, তার মানে এই কারেন্টটা কি বড়? এই কারেন্ট বড় মানে এই ইমিটার কারেন্ট সবসময় বড় আছে। তাহলে ইমিটার কারেন্ট, ইমিটার দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই কারেন্ট যেহেতু বড়, তাহলে ভাই এই পাশে কারেন্ট ঢুকবে নাকি এই পাশে কারেন্ট বের হয়ে যাবে? এই পাশে কারেন্ট বের হয়ে যাবে। না না না, এই পাশে কারেন্ট ঢুকবে, সরি সরি, এই পাশে কারেন্ট কি করবে? ঢুকবে না। এই পাশে কারেন্ট ঢুকবে, এই পাশে কারেন্ট কি হবে? ঢুকবে না। কারণ যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করাইতে হয় তোমার, তাহলে এখান থেকে কারেন্ট কি করতে হবে? ঢুকতে হবে। তাহলে ঘটনাগুলো একটা অ্যাবড়া স্যাবড়া হয়ে গেল না? দেখো সিম্পলি বুঝা দিচ্ছি। নর্মালি আমরা কি ভাবি, আচ্ছা ভাই বেস দিয়েও কারেন্ট ঢুকবে, কালেক্টর দিয়েও কারেন্ট কি হবে? ঢুকবে। ঠিক আছে ভাই, ইমিটার দিয়ে বেরোবে। দেখো বাকি সবগুলো একই ঘটনা ঘটছে। বেস দিয়ে ঢুকছে, কালেক্টর দিয়ে ঢুকছে, ইমিটার দিকে গেছে, বেড়ে গেছে। কালেক্টর দিয়ে ঢুকছে, বেস দিয়ে ঢুকছে, ইমিটার দিকে গেছে, বেড়ে গেছে। এটা তো হওয়া উচিত। এনপিএন এর স্ট্রাকচারই তো এরকম, যে ভাই বেস দিয়ে কালেক্টর দিয়ে ঢুকবে, কারণ ইমিটার দিয়ে কারেন্ট কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কিন্তু এইখানে ঘটনাগুলো এরকম হচ্ছে না, দেখো তো এরকম না। দেখো বেস দিয়ে কারেন্ট কেসে ঢুকতেছে, দেখো বেস দিয়ে কারেন্ট ঢুকতেছে, আইবি পর্যন্ত ঠিক আছে, কিন্তু দেখো ইমিটার দিয়ে কারেন্ট কি হয়ে যাওয়ার কথা? বেরোনো হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে কেছে ইমিটার কারেন্ট কেছে, ইমিটার দিয়ে কারেন্ট কেছে ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে আইই, তাই না? আর কালেক্টর দিয়ে কারেন্ট কি হয়ে যাবে? ঢোকার কথা। কালেক্টর দিয়ে কারেন্ট কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? বুঝতে পারছেন জানি? সবাই বুঝতে পারছেন? এটা কোন রিজিয়নে? রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে। তাহলে আমরা বলতে পারি রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টরের ভূমিকা নেয় হচ্ছে ইমিটার। ধরো রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টর দিয়ে যা হওয়ার কথা সেটা হচ্ছে কি ইমিটার দিয়ে হচ্ছে, আর ইমিটার দিয়ে যা হওয়ার কথা সেটা কি কালেক্টর দিয়ে হচ্ছে। তাহলে এই জন্যই বলা হয় রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টর এবং ইমিটার সোয়াপ করবে, সোয়াপ। কালেক্টর এবং কি ইমিটার দুজন কি করবে? সোয়াপ করবে। অর্থাৎ কালেক্টর হিসেবে ইমিটার, ইমিটার হিসেবে কি কালেক্টর। মজার বিষয় না? তাই হচ্ছে এর চমৎকার চমৎকার অ্যাপ্লিকেশন আছে, সেগুলো এখন আর দেখার সময় নেই আমাদের, কিন্তু অ্যাপ্লিকেশন চমৎকার। এটুকু জেনে রাখো, রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টর ইমিটার কি করে? পরস্পর সোয়াপ করে, উল্টায় যায়। বুঝতে পারছি? তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেই প্রত্যেকটা রিজিয়নের বর্ণনা দিলাম, এবং কনফিউশন ছিল অনেকগুলো, ক্লিয়ার করে দিলাম যতদূর সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।